তোমাদের যে বার্ষিক পঠন সেটা তোমাদের লিখেছিল। তো আজকে আমি তোমাদের বৃক্ষের গঠনগত এবং কার্যগত যে একক অর্থাৎ নেফ্রন, সেই নেফ্রন আজকে আমি তোমাদের পড়াবো। আজকে তোমাদের আমি জীবন বিজ্ঞান ক্লাস নিচ্ছি। বলো আজকে কি বলেছো? আজকে 8 তারিখ। আজকে আমি তোমাদের নেফ্রন পড়াবো। তো তোমরা কেরকম বলো আমাদের বৃক্ষের গঠনগত এবং কার্যগত এককে আমরা কি বলবো? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা বৃক্ষের গঠনগত এবং কার্যগত এককে আমরা নেফ্রন বলি। এবার দেখো আমি এখানে একটা নেফ্রনের ছবি আঁকছি, তোমরা আমার সাথে সাথে এটা খাতায় ড্র করো। দেখো এই যে আমি আঁকছি, এই যে এটা কিন্তু তোমরা খাতায় আমার সাথে সাথে ড্র করো এবং তারপর আমি তোমাদের এই অংশগুলোকে বুঝিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ। দেখো বৃক্ষের এখান থেকে এই জায়গা থেকে একটা রক্তনালিকা ছিটছে এবং সেটা এখানে গিয়ে আর একটি রক্ত জালকের সৃষ্টি করছে, যেটাকে আমরা বলে থাকি কি বলো, যেটাকে আমরা বলে থাকি গ্লোমেরুলাস। ঠিক আছে, এইখান থেকে যে রক্তনালিকা ঢুকছে এটাকে আমরা বলে থাকি অ্যাফারেন্ট আর্টেরিওলস। এটা এই বাউলেস ক্যাপসুলের মধ্যে ঢুকছে এবং এইখান থেকে যে রক্তনালিকা বেরিয়ে যাচ্ছে এই রক্তনালিকাকে আমরা বলে থাকি ইফারেন্ট আর্টেরিওলস। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলি বাউলেস ক্যাপসুল। এবং এই ভেতরে যে জাঙ্কাকৃতি অংশটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এবং এই যে পেঁচানো যে জালিকাকার অংশটাকে এটাকে আমরা বলি নিকটবর্তী সংবর্ধন নালিকা। এবং এই অংশটাকে, এই যে নিকটবর্তী সংবর্ধন নালিকার পরের যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি হেনলি লুপ। এইবার দেখো এই যে বাউলেস ক্যাপসুলের অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাউলেস ক্যাপসুলের এখানে কতগুলো ছিদ্রযুক্ত সেল থাকে, যে সেলগুলোকে আমরা বলে থাকি পোডোসাইট। এই পোডোসাইটের মাধ্যমে এখানে কিন্তু ফিল্ট্রেশন প্রসেসটা হয়ে থাকে এবং এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলস ঢুকছে এই অ্যাফারেন্ট আর্টেরিওলস এর ব্যাসটা কিন্তু বড় থাকে এবং এই ইফারেন্ট আর্টেরিওলস এর ব্যাসটা ছোট থাকে, যাতে এখানে একটা কনস্ট্যান্ট প্রেসার, যেটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে, সেই কনস্ট্যান্ট প্রেসারটা এখানে বড় হবে। এরপর এই যে এখান থেকে পরিশ্রুততা তৈরি হয়ে এখান থেকে এই প্রক্সিমাল কনভলভেটেড টিউব বা নিকটবর্তী সংবর্ধন নালিকাতে চলে আসে এবং এখান থেকে জল, অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান সেইগুলো এখান থেকে শোষিত হয় এবং তারপর চলে আসে দেখো এই যে হেনরি লুপ। এই হেনরি লুপে দেখো একটা অংশ নামছে আবার একটা অংশ উঠছে। আচ্ছা কিছু বললেন? হ্যাঁ, থ্যাংক ইউ ঠিক আছে। চলো, তো তোমার যেটা হচ্ছে কি কোন কোয়ারি যেটা আছে, প্রথম কথা হচ্ছে কি, আচ্ছা আগে কোশ্চেন জিজ্ঞাসা করে নিই তারপর বলছি। আচ্ছা, কিডনি প্রথম দেখা যায় কোন অ্যানিমেল ফাইলামের ক্ষেত্রে? কিডনি প্রথম আবির্ভূত হয় মানে প্রথম দেখা যায় এমন অ্যানিমেল ফাইলাম বা একটা অ্যানিমেলের নাম বলো যার ক্ষেত্রে প্রথম কিডনি আবির্ভূত হয়েছে। কিডনি প্রথম দেখা যায় স্যার মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, যেটা আমাদের বেসিক্যালি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কিডনি দেখতে পাওয়া যায়। আর কনফার্ম? ইয়েস স্যার। আচ্ছা, যদি দুটি কিডনি বিকল হয়ে যায় তবে মানুষ কি বাঁচতে পারে? যদি বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে? স্যার যদি দুটি কিডনি বিকল হয়ে যায় সেক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবে তো নিশ্চয়ই বাঁচতে পারবে না, কারণ কিডনি আমাদের রক্তকে পরিশ্রুত করে। সেক্ষেত্রে ডায়ালিসিস যে যন্ত্রের মাধ্যমে রক্তকে পরিশ্রুত করে, মানে কৃত্রিম ভাবে রক্তকে পরিশ্রুত করে মানুষ বেঁচে থাকতে পারবে। ডায়ালাইসিসে ব্যবহৃত ডায়ালাইজার মানে যন্ত্রের সাহায্যে। আচ্ছা, ডায়ালাইজারে ব্যবহৃত যে কোনো দুটি ফিজিওলজিক্যাল প্রসেসের নাম বলো। হ্যাঁ স্যার, ডায়ালাইজারের একটা স্পেসিফিক একটা অর্ধবেদ্য পর্দা থাকে, তো সেই পর্দার মাধ্যমে আমাদের যেমন বৃক্কেও ঠিক যেভাবে পরিশ্রুত তৈরি হয়, তো ডায়ালাইজারের পর্দার মাধ্যমে সেইভাবে পরিশ্রুততা তৈরি হয়। না, যে কোনো দুটি ফিজিওলজিক্যাল প্রসেসের নাম বলো। ফিজিওলজিক্যাল প্রসেস মিন্স মানে লাইক ডিফিউশন, অসমোসিস, ট্রান্সপিরেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এখানে স্যার অসমোসিসের মাধ্যমে এখানে হয়ে থাকে, মানে রক্তটা পরিশ্রুত হয়ে থাকে অসমোসিসের মাধ্যমে। আচ্ছা, কিডনি রিলেটেড যে কোনো দুটি ডিজিজের নাম বলো। হ্যাঁ স্যার, কিডনি রিলেটেড প্রথম যে ডিজিজ থাকে সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এক্ষেত্রে আমাদের যে গ্লোমেরুলাস অংশ রয়েছে সেই গ্লোমেরুলাসের প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় এবং সেকেন্ড আরেকটা রয়েছে কিটোনিউরিয়া বা গ্লুকোসুরিয়া। কিটোনিউরিয়ার ক্ষেত্রে আমাদের মুখে কিটোন বডি চলে আসে এবং গ্লুকোসুরিয়ার ক্ষেত্রে গ্লুকোজ চলে আসে,
যেটা ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে খুব কমন। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আমাদের কিডনির হেলথ ভালো রাখতে গেলে এমন দুটো উদ্ভিদের নাম বলুন যেটাকে আমরা যদি কনজিউম করি বা খাই রেগুলার বেসিসে, তাহলে আমরা হেলদি থাকতে পারবো? তো স্যার এটা আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে আমি যদি গেস করে বলতে পারি নিম বা এই জাতীয় উদ্ভিদ, যেটা এজাতির একটা ইন্ডিকা নিম, সেই উদ্ভিদ বা সর্পগন্ধা, রাউহইকিয়া সালফেন্টিকা, এই জাতীয় যে সমস্ত ভেষজ উদ্ভিদ আছে এগুলো কনজিউম করলে আমাদের, আমি শিওর না, আমি মানে গেস করে বললাম স্যার। ঠিক আছে, তো তোমার যেটা প্রবলেম হচ্ছে বোর্ডের সাথে স্টুডেন্ট ইন্টারাকশনের সামঞ্জস্য থাকছে না। ঠিক আছে, বিশেষ করে প্রথমের দিকে যখন তুমি শুরু করছো, মানে কন্টিনিউয়াসলি বোর্ডের দিকে তুমি লিখে যাচ্ছ এবং বলে যাচ্ছ, ফলে সামনের দিকে ইন্টারাকশনটা কিন্তু একদমই হচ্ছে না। আর দ্বিতীয় যেটা তোমার যেটা প্রবলেম, তুমি এমন একটা টপিক ঠিক করেছো যার ড্রয়িং এর তোমার হচ্ছে কি রয়েছে, সে ড্রয়িংটা আরো ফাস্ট হতে হবে। প্রয়োজন পড়লে তুমি সিম্পল ছবি আঁকো, কারণ তুমি যে সময়টা কাটিয়ে দিচ্ছ ছবি আঁকাতে, তাতে কিন্তু হয়তো তোমার সময় ছবিটা তো খুব একটা মানে সিম্পল হবে, আপনি কিন্তু ছবিটা খুব একটা ভালো হবে না। ঠিক আছে, তুমি আপাতত হচ্ছে কি যেটা সাইন্টিফিক্যালি বোঝানো যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা সায়েন্সে তো সাইন্টিফিক্যালি আঁকার চেষ্টা করি, আমরা তো আর আর্টিস্ট ছবি আঁকি না। তো তুমি প্র্যাকটিসটাকে সেইভাবে করে নাও যেভাবে তুমি খুব কম সময়ে এটা আউটলুক দিতে পারবে ভালো আর কি। না হলে ব্যাপারটা কি হচ্ছে, তুমি ড্রয়িং করতে করতে তোমার দেখবে সময় চলে যাবে, তাই না? মানে কারণ হচ্ছে কি, যদি এটা আমি বিএডে ফাইনাল টিচিং এ দিয়েছিলাম, ওই জন্য স্যার ঠিক আছে, কনফিডেন্স আছে। ঠিক আছে, সেটাও তুমি সমস্যা নেই, দিতে পারো, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে ড্রয়িংটাকে কিন্তু আরো ফাস্ট করতে হবে, না হলে তোমার হচ্ছে কি মানে ওই যে পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। কারণ এবারে তোমরা জানো যে এত হিউজ স্টুডেন্ট আছে, যাতে তাড়াতাড়ি করে ওরা নেবে, ফলে তোমাকে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে যাতে করে তোমার টাইম পিরিয়ডের মধ্যে তুমি যতটুকু মানে চাইছো বলতে, যাতে তুমি সবটাই দিতে পারো। নাহলে দেখা গেলো তোমার ড্রয়িং করতে করতে তোমার টাইম শেষ, বলো ঠিক আছে আপনি আসতে পারেন, তাহলে তখন কিন্তু তোমার জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য তোমার ভালো জন্যই বলা যে ড্রয়িংটাকে ফাস্ট করবে। আর আরেকটা জিনিস যেটা তুমি করবে, স্টুডেন্টের ইন্টারাকশনটাকে বজায় রাখবে বোর্ডের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, চেষ্টা করবে আর কি, নাহলে তাকিয়ে তুমি বোর্ডের দিকে একদম একদম, কারণ নাহলে হচ্ছে কি তুমি বোর্ডের দিকে তাকিয়ে বলে যাচ্ছ, সেই জিনিসটা কিন্তু সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আর কি। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা প্রথমজন বলেছে, তুমি মনে হয় বলোনি, বা যদি বলেছো হয়তো আমি শুনিনি, সেটা হচ্ছে কি পূর্ব পাঠের আলোচনা। ঠিক আছে, মানে সবসময় তুমি চেষ্টা করবে যে একটা রিয়েলিস্টিক মানে পরিবেশ ক্রিয়েট করা, যাতে হচ্ছে কি সেখানে যারা উপস্থিত থাকবে তারা বুঝতে পারে যে তুমি ওটাকে একটা ক্লাসরুম হিসাবে ভেবে নিচ্ছ, যে তুমি বলবে যে আমরা ক্লাসে অমুক পড়েছিলাম, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এইভাবে এই জিনিসটাকে তুমি একটু চেষ্টা করবে, হ্যাঁ, হালকা করে হলেও সেই জিনিসটাকে। মানে আমি তো স্যার ওদের মানে প্রথমে বললাম যে ওই কিডনির যে বাহ্যিক যে স্ট্রাকচারটা, মানে বাইরের যে স্ট্রাকচারটা, সেটা আমাদের আগের ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমি মনে হয় তাহলে মিস করে গেছি, বা তুমি প্রথমের দিকে না করে হয়তো ড্রয়িং এর সময় হয়তো বলেছো, কিন্তু চেষ্টা করবে সেটা প্রাইমারি ভাবে প্রথমে স্টার্ট করেই বলার চেষ্টা করবে। ঠিক আছে, টপিকটার আগে একটু বলার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেনের পার্টটা কি ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেনের ঠিক আছে, যেটা তুমি বলতে পারলে না সেটা জিনিসটাকে চেষ্টা করবে। এই যে যদি দুটো প্রথম কোশ্চেনটা কি হবে, প্রথম এটা তুমি বলবে, তুমি তো তোমার জুলজি সাবজেক্ট, তাই না? তুমি চর্চা করো এগুলো, তারপরে না হয় আমি বলবো, আগে তুমি রেডি করো, তাই না? এগুলো যত তোমরা ঘাঁটবে, এই যে তোমরা বলছো না যে সরাসরি উত্তর বলে দিতে, এটা আমি এই কারণে বলছি না, তার কারণ হচ্ছে কি আমি বলে দিলে তোমরা হচ্ছে কি আর কিছু করবে না, মানে সেই জিনিসটা কেমন হয়ে যাবে না, তো সেই যে বর্তমানে হচ্ছে নোট নিয়ে পরীক্ষায় পাস করার মতন পরিস্থিতি আর কি। এটা তোমরা যত বেশি ঘাঁটবে আরো কিছু জানতে পারবে। ঠিক আছে, হ্যাঁ বলো। ওই গাছের ব্যাপারটা কি বলতে? গাছের ব্যাপারটা হচ্ছে কি, এমন কিছু গাছের হচ্ছে কি তোমার কিডনিতে হচ্ছে কি ভালো গুণ রয়েছে, যেমন এসপারাগাস, শতমূলী। ঠিক আছে, এসপারাগাসে হচ্ছে কি তোমার একটা কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্টের নামটা আমি এখনই মনে করতে পারছি না, আমি খুব ফেমাস একটা কম্পাউন্ড। দিস ইজ ভেরি ভাইটাল ফর দ্য মেনটেন দ্য হেলথ, মানে কি মানে হেলথ, কিডনির হেলথটাকে মেনটেন করার জন্য খুব সাহায্য করে। এমনকি অ্যাকিউট কিডনি ডিজিজটাকেও রিকভারি করতেও কিন্তু এসপারাগাস বা শতমূলী যেটাকে আমরা বলি, ওরা কিন্তু কাজ করে। ঠিক আছে, এসপারাগাস। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবার নেক্সট কে আছো? আচ্ছা, বুদ্ধদেব শুরু করো তুমি। দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, শুরু করো। স্যার, আমি এই রুমটাকে আদর্শ ক্লাসরুম হিসেবে ধরে দিতে পারি? একদম। স্যার, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। চলো আজকের ক্লাস আমরা শুরু করবো। রূপম, কি ডেটটা বলা আছে? কত তারিখ আজকে? আচ্ছা, কত? 8-10-25। ঠিক আছে, আজকের পাঠ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ শুরু করবো, পরে আসছি। দেখো, তোমাদের সীমা একটু বলতে পারবে গতদিনের ক্লাসে আমি কি করেছিলাম? হ্যাঁ, ঠিক, তোমরা সবাই জানো যে গতদিনের ক্লাসে
আমরা কোষের গঠন এবং সেই সঙ্গে কোষের প্রকারের সম্পর্কে জেনে নিয়েছি। আজকে একটা ইউক্যারিওটিক কোষের ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু নিয়ে আমরা শিখে নেব। সেটা কি জিনিস সেটাই বলছি। দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি সেই সমস্ত কাজের জন্য কি প্রয়োজন জগন্নাথ বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছেন, ভেরি গুড, শক্তির প্রয়োজন। আজকে আমরা জানবো এই শক্তি আমাদের দেহে কোন কোষীয় অঙ্গাণু তৈরি করে, কিভাবে তৈরি করে, সেই সম্পর্কে আমরা জানবো। চলো, দেখো সবাই খাতা পেন বের করেছো? খাতা পেন বের করে সবাই ছবিটা আঁকতে থাকো। আজকের পাঠ, হ্যাঁ অপূর্ব, তুমি একটু বলো তো যে আমাদের দেহে শক্তি কে তৈরি করে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা ঠিক, তাহলে আজকের পাঠ আমাদের হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, সবাই ছবিটা এঁকে নেবে। দেখো, মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে একটা পর্দা থাকে, এই পর্দার নাম বহিঃপর্দা। আমি ছবিটা এঁকে নেওয়ার পর একটার পর একটা আমরা শিখে নেবো, আলোচনা করে নেবো। ভেতরের দিকে একটা পর্দা থাকে, একটু তাড়াতাড়ি করে আঁকতে হবে, পরীক্ষায় এত সময় দেওয়া যাবে না আমাদেরকে, খুব তাড়াতাড়ি করে ছবিটা আঁকতে হবে। তাহলে ভেতরের একটা পর্দা থাকে, এই পর্দাটার নাম অন্তঃপর্দা। এইবার কি দেখতে পাচ্ছ, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, এই দুটো পর্দার মাঝখানে ভালো করে দেখো একটা সুন্দর গ্যাপ তৈরি হয়েছে, নাম তৈরি হয়েছে। এই ফাঁকা স্থানের নাম কি? একে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কি বললাম অথবা বলো? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। ঠিক, তারপরে ভেতরের দিকে আরেকটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? এই প্রকোষ্ঠের নাম কি? এটাকে আমরা বলবো অন্তঃপ্রকোষ্ঠ। এই অন্তঃপ্রকোষ্ঠ বা যাকে আমরা বলতে পারি ধাত্র বলতে পারি, এর মধ্যে বিভিন্ন উপাদান আছে, এটা আলোচনা করবো তখন আসবে। দেখে নাও, এই যে পৃষ্টি একটা অন্তঃপর্দাগুলো ভেতরের দিকে আঙুলের মতো কবর্ধক তৈরি করেছে, এইগুলোর নাম কি হবে? এগুলো পৃষ্টিগুলো। ঠিক পৃষ্টির উপরে এই যে দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ টেনিস র্যাকেটের মতো অংশ, তার নাম কি আসবে? অক্সিজোমাস। এটাকে যদি আমরা আরেকবার শো করি, এইখানে শো করা হচ্ছে, দেখে নাও সবাই, এইভাবে সবাই তুলতে থাকবে, বাড়িতে খাতাটা আগে দেখে নেবে, দেখে নিয়ে তোমাদের সুন্দর করা পেয়ে যাবে। এটা পৃষ্টির উপরে টেনিস র্যাকেট সমেত এবং সমগ্রত্বে যে উপাদান থাকে তার নাম অক্সিজেন। এই অক্সিজেন দেখতে কিরকম? মস্তক থাকবে, লিভার থাকবে এবং ভূমি থাকবে। আর এই মস্তকে একটা উৎসেচক থাকে যার নাম এটিপি এর উৎসেচক। এই এটিপি এর উৎসেচক থাকে বলে শক্তি তৈরি করে। আমাদের প্রথম যে প্রশ্ন আজকে কি করতে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তাহলে এই এটিপি থাকে বলে কি হচ্ছে, প্রচুর শক্তি তৈরি করে। তাই একে আমরা পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলে থাকি। এবার আমরা শুরু করি। প্রথম সংজ্ঞা, মাইটোকন্ড্রিয়া কাকে বলে? ইউক্যারিওটিক কোষের কোথায়? সাইটোপ্লাজম। দেখতে কিরকম? গোলাকার বা ডিম্বাকার, যেটা পর্দা পর্দা থাকে। গতদিনের ক্লাসে শিখিয়েছি, বলো পর্দা পর্দা থাকে, দুটো পর্দা, যার কাজ কি? কোষের শক্তি তৈরি করে, তাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি। এরপরে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেছেন? নামকরণ করেছেন বিজ্ঞানী বেন্ডা, নামকরণ করেছেন। আমরা এরপর গঠনটা আলোচনা করি। প্রথমে কি দেখতে পাচ্ছ? বহিঃপর্দা। চলো, বহিঃপর্দা নিয়ে পেছনে কথা বলছো, শুনতে থাকো। বহিঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে যে পর্দা থাকে সেই পর্দার নাম বহিঃপর্দা। বাইরের দিকে এক প্রকার দানা সদৃশ অংশ থাকে, বাইরের দিকে, বাইরের পর্দা এবং বাইরের দিকে এই দানা সদৃশ অংশগুলোর নাম হবে পার্শ্বনের অধ্যয়ন। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা বুদ্ধদেব, হ্যাঁ স্যার, আগে আমি কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। আচ্ছা, আপনি বলুন মাইটোপ্লাস্ট কি? মাইটোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাবিহীন যে মাইটোকন্ড্রিয়া তাকে মাইটোপ্লাস্ট বলে। আচ্ছা, আমরা মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন ওটা ফোল্ডিং হয়ে গিয়ে যে স্ট্রাকচার দেখতে পাই সেটাকে আমরা অক্সিজোম বলি। এটাকে আমরা অনেক কথায় F0F1 পার্টিকেলও বলি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে F0F1 পার্টিকেল কেন বলে? এটাকে তো আমরা A0A1 তো বলতে পারতাম। স্যার, F0 পার্টিকেলটা অন্তঃপর্দার সঙ্গে যুক্ত এবং F1 মস্তক থাকে, যেটা কিনা ধাতুর দিকে থাকে। এই মস্তকের এটিপি এর সূচক থাকে যা এটিপি তৈরি করে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটাকে আমরা অন্য কিছু দিয়ে করতে পারতাম, যে A0A1 করতে পারতাম। এটা F কেন বলছি, F0F1 কেন বলছি? আচ্ছা স্যার, এই মুহূর্তে মনে আসছে না স্যার।
আচ্ছা, যদি মাইটোকন্ড্রিয়া এন্ডোসিম্বাইসিসের মাধ্যমে আমাদের শরীরে না আসতো, তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি প্রবলেম হতো, কি সমস্যা হতো? স্যার আরেকবার প্রশ্নটা করুন। মাইটোকন্ড্রিয়া যদি এন্ডোসিম্বাইসিসের মাধ্যমে ইউক্যারিওটিকের ক্ষেত্রে না তৈরি হতো, তাহলে কি সমস্যা হতো? সমস্যা কি হতো? স্যার আমাদের দেহে শক্তি তৈরি হতো না, মানে আমাদের বিপাকীয় কাজগুলো ব্যাহত হতো। আচ্ছা, এই যে ব্রেনটা প্রথম হচ্ছে কি ডিসকভার করেছেন, এটা কোন অর্গানিজমসে প্রথম দেখেছিলেন? এটা পতঙ্গের পেশি কোষ থেকে তিনি অবজারভেশন করেছিলেন। ওকে। আচ্ছা, যদি আমরা একটা অ্যানিমেল সেলের মাইটোকন্ড্রিয়া নিই আর একটা প্ল্যান্টের মাইটোকন্ড্রিয়া নিই, দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবো? স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এর বৈশিষ্ট্য কি? স্যার মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা চক্রাকার হবে এবং দ্বিদন্ত্রী হবে, এবং একটা কোষে 2 থেকে 4টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এর নিজস্ব কোনো হিস্টোন প্রোটিন থাকে না, এবং এখানে জিনের সংখ্যা 37টা থাকে, আর নিউক্লিওটাইডের সংখ্যা এখানে 16,659টা থাকে, এবং এখানে জিসির পরিমাণ মানে গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ অ্যাডেনিন থাইমিনের থেকে বেশি থাকে। আচ্ছা, রাইবোজোমের কি পার্থক্য মানে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম? মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম 55S প্রকৃতির, যার বড় অর্ধাকারটা 35, ছোট অর্ধাকারটা 25। আচ্ছা, এবার আমি আসছি তোমার পড়ানো নিয়ে। তো আর একটু তোমাকে ফার্স্ট বলতে হবে, ঠিক আছে? যেটা তুমি প্রথম থেকে শুরু করেছো একটু, মানে ঠিক আছে, আর একটু হচ্ছে কি ফার্স্ট বলার চেষ্টা করবে, আর একটু হচ্ছে কি তোমার মানে তুমি দেখবে এই যে রেকর্ডিংটা যখন দেবো তুমি একটু নিজেও শুনবে, চেষ্টা করবে যে মানে একটু স্লো হয়ে যাচ্ছে সেটাকে একটু ফাস্ট করার চেষ্টা করবে। আচ্ছা, সেই সাথে তুমি পড়ানোর সময় তুমি মানে স্পিডটা বাড়াতে বলছেন, হ্যাঁ স্পিডটা। একদম একদম একটু স্পিডটাকে আর একটু Thank you. অ্যাক্সেলারেট করবে। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস যেটা তোমাকে বলা সেটা হচ্ছে কি তুমি পড়ানো শুরুর সময় বললে যে তোমরা খাতা হলো, তার সাথে তুমি বইয়ের কথা বলবে, এবং বই প্রয়োজন পড়লে তুমি বইয়ের পেজ নাম্বারটাও র্যান্ডামলি বলে দিতে পারো, ঠিক আছে? তাতে আরো বেশি জিনিসটা হচ্ছে কি তোমার ভালো হবে আর কি, ঠিক আছে? আর আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো মানে টিচিং এর সময় কোনো একটা জিনিস দুবার রিপিট করবে না। যেমন তুমি আজকের পার্ট বলার সময় ওটাকে তুমি বললে যে আজকের পার্ট, আবার লেখার সময় বলছো আজকের পার্ট, এটা মানে তোমার দিক থেকেও তো মনে হচ্ছে যে আমি ওই জিনিসটা বললাম, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু যারা বসে থাকবে ওখানে তারা শুনলে জিনিসটাকে মনে হবে যে দুবার বললো, বা একটা দৃষ্টিকটুর একটা সৃষ্টি করতে পারে। তো এই জন্য চেষ্টা করবে যেটা বলবে একবার বলার জন্য, ঠিক আছে? যেমন তুমি হচ্ছে দেখবে যে আজকের পার্ট এটাকে তুমি দুবার বলে রিপিট করেছো, ঠিক আছে? এই জিনিসগুলো ছিল। আর বাকি জিনিসটা তোমাকে যেগুলো কোশ্চেনগুলো বললাম সেগুলো রেডি করো। আর ঠিক আছে, এবারে তোমার তো এক্সপিরিয়েন্স আছে মাদ্রাসা থেকে, তাই না? তুমি ইন্টারভিউ দিয়ে এসছো, তো ওই হচ্ছে কি যে জিনিসগুলো বললাম সেগুলোকে একটু মাথায় খেয়াল রাখো। ওকে ওকে স্যার, একটু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমি বলছি আমি তো সেরকম ইউনিট সাব ইউনিট করে লিখিনি, ডিরেক্ট আজ ডেট লিখেছি, আজকের পার্ট লিখেছি। হ্যাঁ, হ্যাঁ, আজকের ঠিক পার্ট আমি দুবার বলেছি স্যার, এই আজকের পার্টটা লিখে দেওয়ার পরে মাইটোকন্ড্রিয়াটা প্রথমেই লিখে দেবো, না ওটা পরে ডেট লিখে কথা বলবো, ইন্ট্রোডাকশন দেবো, তারপরে আজকের পার্ট লিখবো? না ঠিক আছে, তুমি যেভাবে হচ্ছে কি বলে লিখেছো সেটা ঠিক আছে, সে প্রসেস ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। চলো এবার নেক্সট কার নাম আছে? আমি যাদের নাম বলেছিলাম তাদের মধ্যে কে আছে বলো? আমি যাদের নাম বলেছিলাম তাদের মধ্যে যে আছে বলো, নাহলে আমি লিস্টে নতুন নামকে আমি বলবো আর কি। আছো? স্যার আমি এখন নাম দিতে চাই। হ্যাঁ চলো শুরু করো। মৌমিতা শেঠ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ শুরু করো। শুরু করো। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে, শুরু করো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা আজকে তারিখটা একটু বলতে পারবে? 8 তারিখ, তাই তো? হ্যাঁ। আচ্ছা আমি বলছি যেটা তোমরা বলছো যে তোমরা ভালো সবাই ঠিক, একটু সাবধানে থাকবে, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই অনেকের শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ কি স্যার তুমি কি বলছো তোমার জ্বর হয়েছে, তাই না? হ্যাঁ কেন বলো তো? ওয়েদার চেঞ্জ হচ্ছে। তোমরা একটা প্রশ্ন করছি, উত্তর দাও যে এই যে আমাদের শরীর খারাপ হয় বা আমাদের জ্বর হয়, তো আমরা দেখি যে অনেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আবার অনেকের একটু দেরি হয় সুস্থ হয়ে উঠতে। এর কারণ কি কেউ বলতে পারো? হ্যাঁ তুমি বলো। ইমিউনিটি, ঠিক বলেছো, বসো। ইমিউনিটি কারো বেশি হলে তার শরীর সুস্থ হতে তাড়াতাড়ি সময় লাগে, এবং কারো যদি ইমিউনিটি কম হয় তো তার সুস্থ হতে দেরি সত্যি সময় লাগে। আজকে আমরা আলোচনা করবো ইমিউনিটি সম্পর্কে, অর্থাৎ আজকে আমাদের পার্ট হবে, আজকের পার্ট ইমিউনিটি বা অনাক্রম্যতা। অনাক্রম্যতা, এই অনাক্রম্যতা কাকে বলে, অর্থাৎ অনাক্রম্যতা বলতে আমরা কি বুঝি? অনাক্রম্যতা হলো
যদি বাইরে থেকে কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, অর্থাৎ সেটা হতে পারে কোনো ভাইরাস, হতে পারে কোনো ব্যাকটেরিয়া বা কোনো প্রোটোজোয়া, তাহলে ওই জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার ফলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, অর্থাৎ ওই জীবাণুকে মারার জন্য আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাকেই আমরা বলি ইমিউনিটি বা অনাক্রম্যতা। এই যে জীবাণুগুলো যেটা বললাম, যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া যে কিছু, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি অ্যান্টিজেন। অ্যান্টিজেন আগের দিন আমরা আলোচনা করেছিলাম অ্যান্টিজেন কাকে বলে আর অনাক্রম্যতার ভাগগুলো। আজকে আমরা দেখবো এই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন হয়, যাকে আমরা বলি অ্যান্টিবডি। অ্যান্টিবডি, ঠিক আছে। আমরা আজকে আলোচনা করবো, মূল বিষয় হচ্ছে অ্যান্টিবডির গঠন। আমরা দেখবো একটা আদর্শ অ্যান্টিবডি কেমন হয়, ঠিক আছে। একটা আদর্শ অ্যান্টিবডি দেখতে খানিকটা ইংরেজির ওয়াই অক্ষরের মতো, অর্থাৎ তোমরা খাতায় আঁকো, আমি যেভাবে আঁকছি কিছুটা ওয়াই এর মতো দেখতে একটা আদর্শ অ্যান্টিবডির গঠন। এবং যেহেতু আমি বললাম যে অ্যান্টিবডিগুলি প্রোটিন ধর্মী, তাই অ্যান্টিবডিগুলো অনেকগুলি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। এখানে একটি আদর্শ অ্যান্টিবডি যেটা কিনা 4টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, যার মধ্যে উপরে দুটোকে বলা হবে হালকা শৃঙ্খল বা লাইট চেন, এবং নিচের এই দুটো বড় শৃঙ্খলকে বলা হবে হেভি চেন বা ভারী শৃঙ্খল। ভারী শৃঙ্খল তোমরা কিন্তু খাতায় এগুলো লিখে নেবে, ঠিক আছে। এই যে ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খল, এই ভারী শৃঙ্খলটা কিন্তু পরস্পর সালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। যেহেতু দুটো সালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, তাই বলা হয় যে ডাই সালফাইড বন্ড দ্বারা হেভি চেনগুলো বা ভারী চেনগুলো যুক্ত থাকে। এবং ওই লাইট চেন বা হালকা চেনগুলো উপরে কিন্তু গঠনের পরিবর্তন হয়। এই যে হালকা চেনগুলো, এগুলো কিন্তু যেই রকম অ্যান্টিজেন আছে, অর্থাৎ যেহেতু আমরা এই অ্যান্টিজেনকে সাধারণত আমরা বলতে পারি চোর, হ্যাঁ, আর অ্যান্টিবডিকে বলতে পারি পুলিশ, অর্থাৎ চোর এলে পুলিশ ধরবে। ঠিক তেমনই যদি কোনো চতুর্ভুজাকার কোনো আকৃতির অ্যান্টিজেন এলো, তাকে ধরার জন্য কিন্তু এটার গঠন পরিবর্তন করে চতুর্ভুজাকার করে নেবে হালকা চেনটা তখন। এবং যদি কোনো গোলাকৃতি অ্যান্টিজেন এলো, তখন কিন্তু সেটার গঠন পরিবর্তন করে গোলাকৃতি করে নেবে। তাই বলা হয় যে উপরের হালকা চেনটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ একে বলা হবে ভেরিয়েবল রিজিয়ন। এই উপরের অংশটাকে বলা হয় ভেরিয়েবল রিজিয়ন। তোমরা কিন্তু লিখতে থাকো। এবং নিচের এই ভারী চেনটা কোনো পরিবর্তন হয় না, যেমনকে তেমন থাকে, তাই একে আমরা বলি কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন হয় না, তাই একে বলা হয় কনস্ট্যান্ট রিজিয়ন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই যে এই যে ভারী চেনটা, এই ভারী চেনটা কিন্তু 400টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এবং উপরের হালকা চেনটা 200টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তাহলে আমি যে বললাম উপরে হালকা চেন, এই উপরে হালকা চেনটাকে আমরা তাহলে অন্য কি নামে ডাকতে পারি বা অন্য কি নাম দিতে পারি? হ্যাঁ, তুমি বলো। ভেরিয়েবল রিজিয়ন। কেন বলি? কারণ এটা অ্যান্টিজেনের গঠনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেয়, তাই একে বলা হয় পরিবর্তনশীল অংশ। ঠিক আছে, বসে বল। মমিতা, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এমন একটা ডিজিজের নাম বলো যে ডিজিজের ক্ষেত্রে ইমিউনিটি কাজ করা বন্ধ হয়েছে। স্যার এর কিভাবে এটা কাজ করে সেটা এই মুহূর্তে বলতে পারছি না স্যার। আচ্ছা, যেমন করে প্রাণীর ক্ষেত্রে ইমিউনিটি রয়েছে কোনো নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে বা রোগের বিরুদ্ধে কাজ করছে, আচ্ছা উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের কোনো মেকানিজম আছে বা উদ্ভিদ কিভাবে কাজ করে? স্যার উদ্ভিদটা দেখা হয়নি, দেখতে হবে আবার। আচ্ছা, আমরা এই ভ্যাকসিন সম্বন্ধে অনেক কিছু জানি, তো সেই ভ্যাকসিনের ব্যাপারটা ঢোকার ক্ষেত্রে আমরা একটা বুস্টার ডোজ বলে আমরা অনেকে নিয়েছি হয়তো। হোয়াট ইজ বুস্টার ডোজ? বুস্টার ডোজ কি? জানানো স্যার, করতে হবে। ডিটেলস স্যার ঠিক বলতে পারবো না। আচ্ছা, এডিবল একটা ভ্যাকসিনের নাম বলো। এডিবল ভ্যাকসিন। না স্যার, মনে করতে পারছি না। তুমিও খেয়েছো কিন্তু। এডিবল মানে খাওয়ার যোগ্য, তোমাকেও খাওয়ানো হয়েছে। পোলিও স্যার? পাঁচ পোলিও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এপিটোপ আর প্যারাটোপ কি জিনিস? স্যার প্যারাটোপ হলো অ্যান্টিবডি যে সাইটে এসে অ্যান্টিজেন বাইন্ড করে সেটাকে বলা হয় প্যারাটোপ, আর অ্যান্টিজেনের যে সাইটে অ্যান্টিবডি বাইন্ড করে তাকে বলা হয় এপিটোপ। তাহলে কোনটা কার অংশ? এপিটোপ আর প্যারাটোপ কার অংশ? হ্যাঁ, প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির অংশ আর এপিটোপ অ্যান্টিজেনের অংশ। আচ্ছা আচ্ছা, আমাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে আমাদের কোন অ্যান্টিবডিটা প্রথম তৈরি হয়? আইজিএন। কনফার্ম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো মোটামুটি তোমার টিচিং ঠিকই ছিল, তোমার ইন্টারাকশনও ঠিক ছিল স্টুডেন্টদের সাথে, এবং বয়সটাও ঠিক ছিল।
আচ্ছা, যেটা তোমাকে আর একটু জিনিস করতে হবে সেটা হচ্ছে কি তোমার প্রথমের দিকে মানে শুরুতে তোমার যে স্টার্টিং যেটা সেটা একটু মানে আর্টিফিশিয়াল টাইপসের একটু মনে হচ্ছিল, ঠিক আছে, পরে হয়তো তুমি সেটাকে সামলেছো। চেষ্টা করবে আর একটু ন্যাচারালি মানে জিনিসটাকে হচ্ছে কি করার জন্য, যাতে করে রিয়েল ক্লাসরুম মতন হচ্ছে কি জিনিসটা মনে হয় আর কি। আমি যেটা বলছি হয়তো তুমি এখন হয়তো বুঝতে পারছো না, যখন তোমার রেকর্ডিংটা তুমি শুনবে বা দেখবে তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে তোমার কাছে। মানে শুরুর 1 মিনিট মতন যে সময়টা, সেটা একটু কোথাও মনে হচ্ছিল যে আর্টিফিশিয়ালি জিনিসটা হচ্ছে আর কি, ঠিক আছে। তো সেই জিনিসটাকে একটু রিকভারি করে মানে ন্যাচারালি করার চেষ্টা করবে, ঠিক আছে, তাতে হলে জিনিসটা ভালো। ফার্স্ট ডে তো তাই একটু হয়ে গেছে ফার্স্ট ডে, একটু ঠিক করে নাও। ওকে ওকে ওকে। আর যে কোশ্চেন গুলো করলাম সেগুলো একটু তুমি দেখে নিও, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, চলো এবারে যাদের নাম বলেছিলাম তার মধ্যে কে আছো? যাদের নাম বলেছিলাম আছো কেউ? স্যার আমি কি দেবো? কি নাম তোমার? স্যার সুব্রজ্যোতি দাস। তোমার নাম বলেছিলাম? না বলেনি। তাহলে ওয়েট করো, আমি নামটা আরেকবার বলে দিই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি এবার 10 জনের নাম বলছি, সেই 10 জনের মধ্যে যারা আছো তোমার রেডি থাকবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আছে দেবলীনা ঘোষ, তারপর হচ্ছে কি 2 নম্বরে মৌসুমী ঘোড়াই, 3 নম্বর হুমা, 4 নম্বর হচ্ছে তোমার সুতনুকা, 5 নম্বর মিনময়, 6 নম্বর ফাতেমা, 7 নম্বর মাসুমা, 8 নম্বর সুস্মিতা, 9 নম্বর প্রদীপ, 10 নম্বর হচ্ছে নারায়ণচন্দ্র মাইতি। এই যে নাম বললাম আমি আবার বলে দিচ্ছি: নারায়ণচন্দ্র মাইতি, প্রদীপ মণ্ডল, সুস্মিতা সাহা, মাসুমা খাতুন, ফাতেমা খাতুন, মিনময় রয়, সুতনুকা গুহ, হুমা ফিরতোস গাজিয়া, মৌসুমী ঘোড়াই, দেবলীনা ঘোষ। যাদের নাম বললাম তাদের মধ্যে যারা যারা তোমরা আছো, ঠিক আছে, তারা তোমরা টিচিংটা রেডি করো, ঠিক আছে, দিয়ে প্রেজেন্ট করো। প্রথম কে দেবে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, শোভা শুরু করো। শোভা শোভা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে, শুরু করো। গুড মর্নিং সবাইকে। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো গতকাল ক্লাসে আমরা করেছিলাম ফুলের বিভিন্ন সদস্য উদ্ভিদের যে ফুলের অংশগুলো আছে সেই ফুলের অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে সোমা তুমি বলো তো যে ফুলের কয়টি অংশ? বলো। হ্যাঁ, বৃত্তিক, দলমণ্ডল, পুংস্তবক এবং তীর্থবক। বাহ, ভালো বলেছো, তুমি বসো। তাহলে তোমরা বাড়িতে পড়াশোনা করছো তখন। তো তাহলে এটা আগের দিন করেছিলাম এবং তার সঙ্গেও করেছিলাম যে ফুল থেকে ফল তৈরি হয় এবং এই ফল তৈরির জন্য দরকার হয় নিষেক, ফলের জন্য নিষেক দরকার হয় এবং তার আগেও দরকার হয় কি ফুলের যে পুংস্তবকে যে পরাগধানী আছে সেই পরাগধানী থেকে পরাগ রেণুগুলো যেগুলো আছে সেই পরাগ রেণুগুলো গর্ভমণ্ডলের স্থানান্তরের মানে দরকার হয়। সেই স্থানান্তরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে কি বলে? পরাগযোগ। হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে পরাগযোগ। পরাগযোগ। আচ্ছা, আজকে তারিখটা বলো তো। হ্যাঁ, 8 তারিখ। আচ্ছা, তো মানে পরাগযোগ বলতে কি বলি? যে পরাগযোগ না ফুলের যে পুংস্তবক, সেই পুংস্তবকে যে পরাগধানী, সেই পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমণ্ডলে স্থানান্তর, এই প্রক্রিয়াটাকে বলবো পরাগযোগ। এই পরাগযোগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। দেখো, পরাগযোগকে 2 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তো আমরা স্বপরাগযোগের ক্ষেত্রে লক্ষ্য করবো যে এক্ষেত্রে একই উদ্ভিদের একটা ফুলের মধ্যে অথবা একই উদ্ভিদের 2টো ফুলের মধ্যে ফুলদানি থেকে যে পরাগরেণু বা পোলেন যেটা সেটা মানে গর্ভমণ্ডলে স্থানান্তরণ হয়। তাহলে এর উপর ভিত্তি করে এই যে 2টো কাম বললাম, দেখো একটা বললাম একটা ফুলই পুংস্তবক থেকে পুংস্তবক, আরেকটা বললাম দেখো যে একই উদ্ভিদের 2টো ফুলের মধ্যে যে পুংস্তবক থেকে পুংস্তবক। তাহলে এই টার্মের উপর ভিত্তি করে আমরা স্বপরাগযোগকে বা 2 ভাগে ভাগ করতে পারি। স্বপরাগযোগকে আমরা 2টো ভাগে ভাগ করলে দেখতে পাবো, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে জেইসেনোগ্যামি। প্রথম ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা উদ্ভিদের একটা ফুলের ক্ষেত্রে এক্ষেত্রে পুংস্তবক থেকে ফুলের স্ত্রী গর্ভমণ্ডলে স্থানান্তরিত হবে, সেটা ক্ষেত্রে অটোগ্যামি হবে। আর জেইসেনোগ্যামির ক্ষেত্রে দেখবো যে একই উদ্ভিদ একটাই হবে কিন্তু যেটা ফুল দুটোর দরকার হবে। একটা ফুল থেকে ফুলের পুংস্তবক থেকে ফুলের সেটা কিন্তু গর্ভমণ্ডলে স্থানান্তরিত হবে। তো টোটাল আমরা এই স্বপরাগযোগ যেটা দেখলাম, সেই স্বপরাগযোগের মধ্যে কিন্তু আমরা কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। যেমন স্বপরাগযোগের ক্ষেত্রে এদের উভলিঙ্গ ফুল হতে হবে, ফুলটাকে অবশ্যই উভলিঙ্গ হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কিন্তু একটা ফুলের মধ্যেই অবস্থান করবে এবং
গুলো প্রায় একই বলতে হতে হবে। একই বলতে যদি না হয়, ধরো যদি যেটা স্থিরস্তবক সেটা পুংস্তবক থেকে অনেক উঁচুতে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু সেলফ পলিনেশনে প্রোডাক্ট করতে পারবেন। তাছাড়া এক্ষেত্রে সমপরিণতি হতে হবে। সমপরিণতি কি না, এক্ষেত্রে পুংস্তবক এবং স্থিরস্তবক একই সঙ্গে ম্যাচুরিটি লাভ করবে। আর তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা দেখতে পাওয়া যায়, যেমন এই ঘটনাটাকে আমরা বলে রাখো ক্লিস্টোগ্যামি বা অনুমিলন। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন দেখো দোপাটি, কানশিরা ইত্যাদির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফুলটা বদ্ধ অবস্থায় থাকবে, বা এবং বদ্ধ অবস্থা থাকার মধ্যে কিন্তু থাকার সময় পুংস্তবক এবং স্থিরস্তবক কিন্তু তাদের মধ্যে যে পোলেন ট্রান্সফার সেটা কিন্তু হয়ে যাবে। সেটা আমরা দেখতে পাই এই ক্লিস্টোগ্যামি বা ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে বা অনুমিলনের ক্ষেত্রে, এটা দোপাটিতে দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় কানশিরাতে। আর এক্ষেত্রে আমরা দেখি যে একটা এক্ষেত্রে কিন্তু একটা ফুলের মধ্যেই বা একটা উদ্ভিদের ফুলের মধ্যেই যেহেতু এই ঘটনাটা ঘটছে, সে কিন্তু এক্ষেত্রে কিন্তু বিবর্তন কোনো প্রশ্নই আসছে না। আর তার সঙ্গে এক্ষেত্রে যেহেতু একটা ফুলের মধ্যেই ঘটছে, তো সেক্ষেত্রে এদের যে বাহকের কোনো প্রয়োজন হবে না। কারণ কি, একটা ফুলের মধ্যে যদি ঘটে সেক্ষেত্রে কোনো ক্যারিয়ার বা বাহক এক্ষেত্রে প্রয়োজন হবে না। আর একটা ফুলের মধ্যে যেহেতু হচ্ছে বা একই উদ্ভিদের ফুলের মধ্যেই হচ্ছে, সেক্ষেত্রে ফুলের যে অপচয়, সেই অপচয়টা খুবই কম হয়। আর এটা দেখো আমি সপরাজ্য সম্পর্ক দেবো, এটা কিন্তু উত্তর পরাজ্য। সপরাজ্য যদি যা যা দেখলে উত্তর পরাজ্য কিন্তু তার উল্টো ঘটনাগুলো দেখতে পাবো, কিন্তু উত্তর পরাজ্যের অর্থাৎ একটু আলাদা হবে, কিন্তু তাদের প্রজাতিটা কিন্তু একই হবে। অর্থাৎ দুটো উদ্ভিদের প্রয়োজন। এটা কিন্তু বলতে পারি যে ধরো তাদের সঙ্গে কিন্তু জাম গাছের আমরা কোনো রকম পরাজ্য ঘটাতে পারবো না। ওকে শোভা, থ্যাংক ইউ। আম গাছের সঙ্গে আম গাছেরই আচ্ছা, পিঁপড়া যদি পলিনেশনে সাহায্য করে তখন সেই পলিনেশনটাকে আমরা কি বলবো? পিঁপড়ার ক্ষেত্রে এটা ডাইরেক্টোরি। কনফার্ম? বাদুর? বাদুরের ক্ষেত্রে এটা হবে মনে করতে পারছি না ঠিক আছে। আচ্ছা, দুটো বা যে কোনো একটা তুমি ইনসেক্টের নাম বলো যে পোলেন রোবার হিসাবে কাজ করে, মানে পোলেনকে চুরি করে আর কি, পোলেন রবিং বা রোবার হিসাবে কাজ করে। এক্ষেত্রে বিভিন্ন যে ইনসেক্ট গুলো, যেগুলো পেস্ট গুলো আছে, সেই পেস্ট গুলো কিন্তু অনেক ক্ষেত্রে এক্ষেত্রে পোলেন গুলোকে ধ্বংস করে। কোন নাম বলতে পারবে পার্টিকুলার কোন একটা ইনসেক্টের নাম? যেটা ইলেকট্রোকারিতা, যেটা মানে টেম্পোরার, যেটা রাইস টেম্পোরার। আচ্ছা, অর্কিডেসি ফ্যামিলিতে ফ্লাওয়ারের একটা পার্টিকুলার একটা বৈশিষ্ট্য দেখা যায় যেটা পলিনেটারকে অ্যাট্রাক্ট করার জন্য ব্যবহার করে। তো এটা আমরা বলতে পারি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ দ্য অর্কিডেসি ফ্যামিলি। তো সেই ফ্লাওয়ারের ক্যারেক্টারের নাম কি? স্যার ওইটা মানে ওটাকে একটা প্ল্যাটফর্ম, টাউনটাকে মনে করতে পারছি না, কিন্তু ওটা পতঙ্গদের বসার জন্য একটা মঞ্চের মতো একটা জায়গা তৈরি করে একটা, সেই টাউনটা ঠিক এই মুহূর্তে মনে করছে না স্যার। আচ্ছা, হার্কোগেমি কাকে বলে? হার্কোগেমি যাই হোক, এবারে তোমাকে বলছি, তুমি এর আগের দিনও তো তুমি টিচিং দিলে, এর আগের বারেও তো তুমি দিয়েছো, তাহলে তুমি এতটা নার্ভাস হয়ে যাচ্ছ কেন? কোশ্চেন অ্যান্সারের সময় বিশেষ করে এতটাই ঘাবড়ে যাচ্ছ কেন? যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমার যা সাজেশন তোমাকে দিচ্ছি, যেটা হচ্ছে কি, তুমি যেহেতু পলিনেশনের টপিকটাকে চুজ করেছো, এবারে যখন তুমি পলিনেশনটা শুরু করছো, তুমি একটা ফ্লাওয়ারের ছবি এঁকে নাও। ফ্লাওয়ার বলতে যেখানে তুমি একটা কার্পেল থাকবে, একটা স্টেমেন থাকবে, এরকম মানে দুটো স্টেমেন থাকবে, একটা কার্পেল থাকবে। এবারে যখন তুমি পলিনেশনটাকে বোঝাচ্ছ, সেই পলিনেশনে বোঝানোর সময় তুমি জাস্ট দেখাবে যে দিস ইজ দ্য, মানে এটা এন্থার, এন্থার থেকে পোলেনটা গিয়ে স্টিগমাতে পড়ছে, এই যে ট্রান্সফার হচ্ছে, দিস ইজ নোন এজ দ্য পলিনেশন, বা তুমি যেটা বাংলায় বলছো আর কি। তাদের বেশি অ্যাট্রাকটিভ হবে, কারণ আমরা তোমাকে শুধু নয়, আমি সবাইকেই বলছি, মানে টিচিং ডেমনস্ট্রেশন হচ্ছে কি জাস্ট মেথডটা দেখা হয়, তুমি কি নলেজ সেটাকে শেয়ার করছো সেখানে, বা কি কতটা নলেজ তুমি বা কতটা ইনফরমেশন তুমি সেখানে রিপ্রেজেন্ট করছো, ওটা দেখবে না। দেখবে তোমার টিচিং মানে প্রসেস, যে তুমি কেমন ভাবে কথা বলছো, কেমন তোমার বডি ল্যাঙ্গুয়েজ কাজ করছে, কেমন তুমি হচ্ছে বড় আর্কের বড়ে তুমি ছবিটাকে আঁকছো, বা সেগুলোকে কিভাবে তুমি লেভেল করছো,
এই জিনিসগুলোকেই তোমার মানে জাস্ট তোমার এই জিনিসগুলোকেই দেখবে আর কি, তোমার অ্যাটিটিউডের সেখানে কেমন ভাবে কাজ করছে ওই জিনিসটাকেই দেখবে। তুমি কতটা ইনফরমেশন সেখানে বলছো বা দিচ্ছ সেটা তোমাকে, বা তুমি কতটা জ্ঞানী সেই জিনিসটা তোমাকে দেখবে। তো এই জন্য তুমি চেষ্টা করবে যখন পলিনেশনের টপিকটাকে তুমি রিপ্রেজেন্ট করছো, একটা ছবি মানে একটা ফ্লাওয়ারের ছবি যেখানে তোমার একটা কার্পেল থাকলো, একটা দুটো তোমার স্টেমেন থাকছে, এরকম অবস্থায় তুমি দেখালে, তারপরে তুমি বলছো ঠিক আছে দিস ইজ দ্য সেল পলিনেশন, ক্রস পলিনেশন, এই জিনিসগুলো কি বললাম বুঝতে পারলে? আর যেহেতু তুমি পলিনেশন পড়াচ্ছ, তাহলে সেখানে তোমাকে হার্কোগেমি, ডাইকোগেমি, হেটারো, তোমার হচ্ছে কি ফাইলি, এই জিনিসগুলোকে তোমাকে জানতে হবে, তাই না? এগুলোকে রেডি করে দিন, এগুলো তো তুমি কমন ব্যাপার। এগুলো না ভুললে কি করে হবে, সে কি ভুললে এইটুকুতে ভুলে গেলে হবে, তাই না? এখন তুমি অনলাইনে দিচ্ছ, দুদিন পরে যখন তুমি ওখানে গিয়ে অফলাইনে দেবে তখন তো আরো বেশি ভুলবে, তাই না? এটা হচ্ছে ভয় আর নার্ভাসনেসের জন্য, এটা কাটাও আস্তে আস্তে করে। প্রয়োজন পড়লে শুধু আমার সামনে দিচ্ছ না, তোমার বাড়িতে যারা আছেন, ঠিক আছে, বাড়িতে যে সদস্যরা রয়েছেন তাদের সামনে দাও, একা তুমি পড়াও, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? দেখবে যারা অভিনয় করে, তাই না, তোমরা শুনেছো সব সম্ভবত, শাহরুখ খান প্রথমের দিকে দেখবে নিজে নিজে হচ্ছে কি ঘরের মধ্যে হচ্ছে কি নিজেই মানে যেটা তার ডায়লগ বা যেটা তার সিন, সেই জিনিসটাকে নিজে নিজেই করতে পারে, সেটাও প্র্যাকটিস করতে। সেরকম ভাবে তুমিও করবে বই কাটানোর জন্য। ওই টপিকটাকে ঘরে আগে নিজে, ঘরে কেউ থাকলো না, তুমি নিজে দরজা বন্ধ করে দাও, তোমার বাড়িতে যারা সদস্যরা আছে তাদের সামনে দাও, এখানে ফাইনালাইজ দিচ্ছ। কি বললাম বুঝতে পারলে? তো এইভাবেই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারি, মানে এমন ভাবে তুমি করে নেবে তোমার কাছে দেখলে জলবাদ হয়ে যাবে, ঠিক আছে? দিলে জিনিসটা ন্যাচারাল লাগবে, বুঝতে পারলে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো এবার তাহলে পারমিতা, তোমার রেডি আছে? পারমিতা, পারমিতা চলো হ্যাঁ শুরু করো, শুরু করো। স্যার একটু বোর্ডটা হয়তো আমি বুঝতে পারছি না, আঁকাটা দেখা যাবে কিনা, এটা অটোমেটিক্যালি এইভাবেই থ্যাংক ইউ স্যার আমাকে শুরু করে নেওয়ার জন্য আজকে ক্লাসটার জন্য। আর আপনার কাছে আমি পারমিশন দিয়ে দিচ্ছি, আপনাকে বা এই ঘরটাকে ক্লাসরুম হিসেবে আমি দিয়েছি। ওকে, ধন্যবাদ স্যার, আমাকে শুরু করা যাচ্ছে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি আমিও। আজকে নতুন ভাবে শুরু করছি, তোমরা আজকের ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কিছুটা কালকে আমি পড়িয়েছিলাম, শুভম তুমি বলো, কালকে তো হার্টের স্ট্রাকচার পড়িয়েছি, তো হার্টের স্ট্রাকচার আমরা কটা প্রশ্ন বলেছি? হার্টের স্ট্রাকচার আমি বলেছিলাম, হ্যাঁ বলো। ঠিক ঠিক, চারটে প্রশ্ন তুমি বসো, তার মানে কিছুটা হয়তো মনে আছে, কালকের পরে আশা করছি আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে। তাই হোক, আজকে ডেটটা 10 তারিখ মনে হয়, হ্যাঁ ঠিক, আচ্ছা 8/10/2025। তাহলে কালকে যদি হার্টের স্ট্রাকচার পড়িয়ে থাকি, আজকে আমরা পড়াবো হার্টের ডাবল সার্কুলেশন বা দ্বিতন্ত্র সংখ্যা, ঠিক আছে? ডাবল সার্কুলেশন। এবার দেখো, কালকে তো হার্টের সার্কুলেশন বা হার্টের স্ট্রাকচার সবটাই বুঝিয়েছি। এবার বলো তো আমাদের হার্টটা ঠিক কোন জায়গাটা থাকে, এরকম সাইজের হয়, ঠিক আমরা যদি এরকম উল্টো করি না, আমাদের প্রত্যেকে তোমাদের সবাই উল্টো করি, এইভাবে যদি উল্টো করি, ঠিক হাত থেকে আমরা ঠিক এই জায়গাটা যেরকম উল্টো, আমাদের ঠিক মাঝখানে এই জায়গাটায় হাঁটতে হয়। এবার আমাদের এখানে হাঁটটা থাকে, এবার হাঁটটা থেকে কার্সেটিং করে, কিভাবে করে সেটা আছে আমরা করি। আর আমাদের যা খাবার খাই বা রেসপিরেশন হয় বা যতদিন যত রকমের আমাদের শারীরিক যে কাজগুলো হয়, সেগুলো সব আমাদের হার্ট। আমি হার্টকে ডাবল সার্কুলেশন কেন বলি, কি হয় সেইগুলো আছে বলি। তো হার্টের ডাবল সার্কুলেশন দু রকম হয়। আমি আপনার সাথে লিখে নিচ্ছি, দেখো এই যে হার্ট চেম্বার, একদম দেখা যাচ্ছে না বোর্ডটা? না ঠিক আছে, তুমি পড়াও, আমি বুঝে নিচ্ছি, ঠিক আছে তুমি পড়াও। আমি পরে ছবিটা দেখিয়ে নেবো, হ্যাঁ ওকে। দেখো এই যে আমরা হার্টের চেম্বারটা আঁকছি, যে হার্টটা প্রোগ্রাম করবো, এটা সোজা হবে। তোমরা যদি খাতায় আঁকো, এই আঁকাটাকে প্র্যাকটিস করো, তাহলে মনে হয় এটা কোনদিন ভুলবে না। এই যে দেখো, মনে রাখবে যে লেফট সাইড কোনটা রাইট সাইড কোনটা, সেটা তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়, কি করে গন্ডগোল হয়। সবসময় মনে রাখবে যে এইভাবে বোর্ডের দিকে থাকো, তাহলে আমরা এই যে লেফট, এই দিকটা হবে লেফট আর এইটা হবে রাইট, সব আমি লিখলাম এ আর আর এখানে নিচে লেফট দিকে আর রাইট। এবার দেখো আমাদের এই যে শরীরের উপরের দিকে যে পার্টটা রয়েছে, উপর দিকে যে রক্তটা, এই রক্তটা আসছে সুপিরিয়র ভেরিকা বা ঊর্ধ্ব মহাশিরা। আচ্ছা সুপিরিয়র ভেরিকা কেন বললাম, তোমরা তো বলতে পারো বাংলায় পড়েছি, কিন্তু মনে রাখবে তোমাদের ইলেভেন হয়ে গেছে, পরবর্তীকালে কিন্তু ইংলিশ কান্ট্রি লাগবে, অনেক কম্পিটিটিভ সেগুলো দেখো না। তাহলে এই যে সুপিরিয়র ভেরিকা বা ঊর্ধ্ব মহাশিরা, এখান থেকে আমাদের এই মাথার উপরে বসে, মাটির ঠিক উপরে বসে থেকে রক্তগুলো আমাদের হাতে আসছে। কিন্তু রক্ত আসছে ডি অক্সিজেনেটেড ব্লাড আমাদের নেক ক্যাপিটালে আসছে। আর আমাদের ঠিক হার্টের নিচের পোর্শন থেকে যা আমরা শারীরিক কাজকর্ম করছি, তার মধ্যে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসলে মহাশিরা আর এই ব্লাডটা আসছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। এবার লেফট অ্যাট্রিয়ামে এসে এখানে কি থাকে, কি বলেছিলাম কালকে, হ্যাঁ সীমা কি বাদিকে কি থাকে বলো, ঠিক তুমি করনি করে সবজি বসে বসে, এটা হলো কি পত্র বাবাটি, হ্যাঁ টাইগার স্পিড আর রাইটে বাইগার স্পিড। এবার এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এইটা এই টাইগার স্পিড আসছে ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল।
লেফট ভেন্ট্রিকেলটা আসলো, রাইট কি বসে থাকবে না, রাইট ভেন্ট্রিকেলে সেখানে কিন্তু অক্সিজেন ওখানে টানবে, এই ভালো। এই লেফট ভেন্ট্রিকেল থেকে যে অক্সিজেন ব্লাডটা যে আসবে এটা কোথাও হবে, এটা তো দিয়ে অক্সিজেন দেবে, এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা আমাদের তো ভিতরে সুযোগ পাঠাতে হবে, কোথায় পাঠাবো, আসলে আমরা এখানে লাংসে কি করে, লাংস তার আগে সপ্তাহে বলেছিলে কি, হ্যাঁ দিব বলো লাংসে কি করে, একদম একদম ঠিক ঠিক বসো লাংসে, বা খুব ভালো লাগবে তোমাকে পড়িয়ে যে তোমরা বলছো লাংসে পিউরিফিকেশন অফ ব্লাড হয়, এই যে অক্সিজেনের ব্লাডটা তার মাধ্যমে যাচ্ছে পালমোনারি, যেটা আমরা বলি বুকের কাজ করলাম, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাচ্ছে, লাংসে গিয়ে পিউরিফাইড হয়ে সেই রক্তটাই আবার রাইট পিউরিফাইড লাংস কি করবে, লাংসের রক্তটাকে কি করবে, কোনো কাজ নেই, তখন আসলো এই রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম এসে রাইট ভেন্ট্রিকেল আসবে, কারণ আমাদের কি কাজ, পাম্পিং মেশিন, আমাদের সারা শরীরে সরকার হবে, তাই রাইট ভেন্ট্রিকেল আসলো এই অক্সিজেনের ব্লাডটা সে এখন যাবে এমনটা ভাবে সারা শরীরে, আমাদের সারা শরীরে এই কিন্তু প্রচুর কাজ, রাইট ভেন্ট্রিকেল প্রচুর কাজ, এগুলো আমাদের শুদ্ধ রক্তটা সারা শরীরে শরীর থেকে, যেটা থেকে আমাদের আবার পরবর্তী যে আমরা এখন যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারি। আচ্ছা, তোমরা এই ছবিটা ভালো করে এঁকে নেবে, কারণ এই যে এখান থেকে তোমাদের মন প্রশ্ন আসতে পারবে, ম্যাম বললেন না ব্যবস্থা করলে সেটা দেখো, এই যে আমি যদি আটটা থ্যাংক ইউ। আমি না পরে ছবিটা আপনাকে পাঠিয়ে দেবো, এখানে এটাতে ম্যাগনেটো এটা সিস্টেমটা এরকম দেখা যাচ্ছে না, ছবিটা আপনাকে তুলে পরে পাঠিয়ে দেবো। ওকে ওকে। আচ্ছা, হার্ট সার্কুলেশন সিস্টেম প্রথম হচ্ছে কি কে জনসাধারণের সাপেক্ষে তুলে মানে উপস্থাপন করেছিলেন, মানে প্রথম কে হচ্ছে কি ডিসকভার করেছিলেন আর কি? স্যার এটা আমার দেখা হয়নি, ওইটা আমরা দেখে নেবো। আচ্ছা, হার্টের মরফোলজিতে বাইরে থেকে ভেতরে যে লেয়ার গুলো দেখতে পাইছে তার নামগুলো কি কি? হ্যাঁ, হার্টের পুরো লেয়ারটাকে বলে, বাইরে থেকে বলে পুরো লেয়ারটাকে বলে পেরিকার্ডিয়াম, ভেতরের দিকটাকে বলে মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এরকম একটা করেছে। আচ্ছা, হার্ট সার্কুলেশন মানে হার্টের প্রথম হচ্ছে কি উদ্ভব ঘটে কোন ফাইলামের ক্ষেত্রে? হার্টের স্যার হার্ট যদি প্রপারলি স্ট্রাকচার দিয়ে বলেন তাহলে সেটা ফিশের ক্ষেত্রে আমরা প্রথম দেখতে পাই, বাট ইনভার্টিব্রেটের ক্ষেত্রে অ্যামিলিডসে আমরা অ্যামিলিক আর্চের যে প্রিমিটিভ স্ট্রাকচার সেটা শুনি। আচ্ছা, ভেন এবং আর্টারির স্ট্রাকচারাল ডিফারেন্স গুলো বলো। ভেন এবং আর্টারির স্ট্রাকচারাল ডিফারেন্স হলো, ভেইনে যেহেতু যাতে দূষিত রক্তগুলো আবার চৌদিকে না প্রবাহিত হতে পারে তার জন্য ভেনের মধ্যে কপাটিকেল থাকে, ওয়ারেস আর্টারিতে থাকে না। আর এবং আর্টারির প্রেশারটা, ব্লাড প্রেশারটা অনেক বেশি হয়, যেটা আর্টারির থিকনেসটা, কভারিং থিকনেসটা একটু বেশি হয়। হার্টের ইভলিউশনটা বলো। হ্যাঁ, হার্টের ইভলিউশন আমরা দেখতে পাই, যেটা বললাম যে ফিশের থেকে প্রথম আমরা দেখতে পাই, ফিশদের ক্ষেত্রে সেটা 2 চেম্বার হার্ট থাকে এবং সেটি আস্তে আস্তে উন্নত অবস্থায় গিয়ে অ্যাম্ফিবিয়া এবং বার্ডসে সেটা আমরা 3 চেম্বার হয়, 3 চেম্বারে অ্যাক্টুয়াল সেপ্টামটা থাকে বা ভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে না, কিন্তু ক্রোকোডাইলের সাথে রেপ্টিলিয়ানের মধ্যে ক্রোকোডাইল এক্সেপশন দেখা যায়, সেখানে 4 চেম্বার হার্ট তাদের সুরক্ষিত হয় এবং ম্যামলস এবং অ্যাভিসদের ক্ষেত্রে 4 চেম্বার হার্ট। বায়োলজিক্যাল ডেথ নাম শুনেছো? কোন কন্ডিশনটাকে আমরা বায়োলজিক্যাল ডেথ বলি? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? পরে বায়োলজিক্যাল ডেথ ব্রেনটা কিছুক্ষণের জন্য আপনাদের কনসেন্ট্রেশন। ওকে ওকে, ঠিক আছে। তো পারমিতা, তোমার টিচিং এর কনফিডেন্স ঠিক আছে? এর আগের দিনও মনে হয় তুমি দিয়েছিলে, তো তোমার টিচিং হ্যাঁ, তো তাতে হচ্ছে কি তোমার আজকে যে টিচিং এর কনফিডেন্স ঠিক আছে? শুধু এই যে কোশ্চেন গুলো করলাম এগুলো একটু রেডি করে নাও, ঠিক আছে? আর তোমার টপিকটাও ঠিক আছে, এই টপিকটার ছবিটা একটু চেষ্টা করবে খুব কুইকলি এঁকে নেওয়ার জন্য। আমি বোর্ডের জন্য দেখতে পেলাম না ছবিটা তোমার। স্যার আমি ছবিটা পাঠিয়ে দেবো, আমি বলছিলাম তার সাথে সাথেই আছে, আমি খুব একটা লিনিয়ার স্ট্রাকচার করেছি যাতে সময় কম লাগে। ওকে ওকে, তো সেইভাবেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করো। আর বাকি তোমার এমনি কনফিডেন্স, ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ তিনটেই ঠিক আছে, ঠিক আছে? আর এই কোশ্চেন অ্যান্সার গুলো একটু প্যারালালি দেখে নেবে, যাতে করে যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে পারা যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি অনেক দিকে মানে অনেক ভাস্ত অনেক দিকে কোশ্চেন দেখার চেষ্টা করছি, কিন্তু এইগুলো আমার মাথায় আসেনি যে এইগুলো আসতে হবে কোশ্চেন। ওকে ওকে, ঠিক আছে, তার জন্য তো আমরা আছি নাকি? ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দেখো এখানে অর্পিতা, অর্পিতা শুরু করো বাবা তাড়াতাড়ি। অর্পিতা।
দেখছি স্যার। তো দেখা যাচ্ছে? শুরু করো শুরু করো। হ্যাঁ স্যার, আমি কি এটাকে এই কক্ষটাকে কি আমার শ্রেণীকক্ষ ধরে নিতে পারি? একদম। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তাহলে আজকে আমাদের স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে বলো তো আজকে ডেটটা কত? আজকে ডেট হচ্ছে 8/10/25। আজকে টপিক, আচ্ছা বলো তো আমাদের শরীর, তোমরা সবাই জানো আমরা হিউম্যান, তো আমাদের শরীর কি দিয়ে গঠন হয়েছে? আমাদের শরীর গঠনের জন্য মূল উপাদান কি লাগবে? রাম তুমি বলো। হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি, যে আমাদের শরীর গঠনের জন্য প্রয়োজন হচ্ছে প্রোটিন। বসো, তাহলে এই প্রোটিন আমরা কিসে করতে পারি? প্রোটিন আমরা পাই হচ্ছে, প্রোটিনের মূল উপাদান হলো নাইট্রোজেন। নাইট্রোজেনটা হচ্ছে আমাদের দেহ গঠনের কাজ করে। তো বাতাসে তো আমরা জানি বাতাসে 77.17% রয়েছে নাইট্রোজেন, কিন্তু আমরা কি সরাসরি সেই নাইট্রোজেনটাকে শ্বাসবায়ুর মাধ্যমে গ্রহণ করতে পারি? একদম পারি না। তাহলে সেই নাইট্রোজেনটা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে আজকে আমরা সেটাই দেখবো। তাহলে আজকে আমরা করবো হচ্ছে নাইট্রোজেন চক্র। তাহলে এটা আজকে আমাদের টপিক। তো এবার দেখো, এবার বায়ুমণ্ডলে তো অ্যাভেলেবল নাইট্রোজেন আছে। এবার প্রথমে কি হয়, সেই বায়ুমণ্ডলীয় যে নাইট্রোজেন, সেই বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটি ফার্স্টে আমাদের মাটিতে আসে। আমরা কিন্তু যেহেতু ডাইরেক্ট সেটা গ্রহণ করতে পারছি না, সেহেতু নাইট্রোজেনটা প্রথমে নাইট্রোজেনটি প্রথমে মাটিতে কিভাবে আসছে আমরা এটা দেখি। যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরি স্যার মিশে হয়ে যাচ্ছে। তো বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা প্রথমে ধরুন নাইট্রোজেন মুক্ত নাইট্রোজেন অবস্থায় আছে, সেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে গঠন করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড আবার পুনরায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। পরবর্তীকালে এই নাইট্রোজেন ডাই অক্সাইড কি করে, বাতাসে যে জলীয় বাষ্প বা যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড রূপে আমাদের ভূপৃষ্ঠে নিয়ে আসে। এটা এক প্রকার হতে পারে। 2 নম্বর প্রকার কিভাবে মাটিতে আসে আমরা দেখি। 2 নম্বর হচ্ছে মাটিতে অনেক ফ্রি লিভিং ব্যাকটেরিয়া থাকে, যেমন অ্যাজোটোবাক্টর, নস্ট্রো, ক্যানাবিনা। এরা ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিতে পারে। তো এবার মাটিতে এইভাবে আবদ্ধ হলো, মাটিতে নাইট্রোজেন দেখলাম আমরা। মাটিতে নাইট্রোজেন আর আরেকটা উপায় হতে পারে, সেটা হচ্ছে মাটিতে যে শৃঙ্গপত্রীয় উদ্ভিদ আছে তাদের মূলের অর্বিতে থাকে কি আমরা দেখি রাইজোবিয়াম। তো রাইজোবিয়াম কি করে, বাতাস থেকে নাইট্রোজেনকে শোষণ করে উদ্ভিদে প্রেরণ করে। তাহলে এভাবে মাটির নাইট্রোজেন কোথায় গেল, মাটি থেকে নাইট্রোজেন গেল উদ্ভিদে। এরপর আসবে হচ্ছে এই উদ্ভিদ থেকে আমাদের দেহে কিভাবে প্রবেশ করবে। অবশ্যই আমরা সেই উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করবো, ফলে প্রাণীর দেহে প্রবেশ করলো নাইট্রোজেন, প্রাণীর দেহ। আচ্ছা এটা হলো। এরপর কি হচ্ছে, এই প্রাণীর দেহে যে নাইট্রোজেনটি রয়েছে, সেই নাইট্রোজেন কি করে প্রাণী বা উদ্ভিদ আবার পুনরায় আমরা পরিবেশে নাইট্রোজেন ফিরিয়ে দিব। সেটা আমরা দেখবো যে কি প্রকারে হচ্ছে, এই প্রক্রিয়াকেই বলা হয় নাইট্রোজেন চক্র। তাহলে উদ্ভিদের থেকে বা প্রাণীর থেকে, প্রাণী বা উদ্ভিদের মৃত্যুর পর সেই নাইট্রোজেন চলে রূপান্তরিত হচ্ছে অ্যামোনিয়াতে। এই অ্যামোনিয়া কি করছে, এই অ্যামোনিয়া থেকে এই যে অ্যামোনিয়া যে পরিণত হওয়ার প্রক্রিয়া, একে বলা হয় অ্যামোনিফিকেশন। আর এই প্রক্রিয়ায় কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, এই প্রক্রিয়ায় সাহায্য করে ব্যাসিলাস রেমোসাস নামক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে অ্যামোনিফিকেশন গেল। এরপর অ্যামোনিয়া থেকে আসবে হচ্ছে আমাদের একটি যৌগ, সেটা হচ্ছে নাইট্রাইট। এটা হলে হচ্ছে আমরা লিখতে পারি NO রূপে আমরা লিখতে পারি। ঠিক আছে, নাইট্রেট থেকে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, এবং নাইট্রাইট থেকে উৎপন্ন হয় কি নাইট্রেট, যেটাকে আমরা NO3 হিসাবে লিখতে পারি। NO3। এই যে অ্যামোনিয়া থেকে যে নাইট্রেট এবং নাইট্রাইট উৎপন্ন প্রক্রিয়া, এইটুকু বলা হয় যে নাইট্রিফিকেশন। আর এই নাইট্রিফিকেশনে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, এই নাইট্রিফিকেশনে সাহায্য করে হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া এবং নাইট্রোব্যাক্টর। এই দুটো ব্যাকটেরিয়া সাহায্য করে। এই জায়গাটায় সাহায্য করছে নাইট্রোসোমোনাস, আর এই জায়গাটায় সাহায্য করছে নাইট্রোব্যাক্টর, এই দুটো ব্যাকটেরিয়া। দেন এই নাইট্রেট থেকে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে যায় মুক্ত নাইট্রোজেন রূপে। একে বলে ডিনাইট্রিফিকেশন। আর এক্ষেত্রে সাহায্য করছে কোন ব্যাকটেরিয়া, এক্ষেত্রে সাহায্য করছে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, এই দুটি ব্যাকটেরিয়া। তাহলে এই প্রসেসটা ক্লিয়ার হয়ে গেল কিভাবে বায়ুমণ্ডল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নাইট্রোজেন কেন আমরা ফিক্সেশন করতে পারি না, মানে শুধু আমরা কেন, উদ্ভিদরাও কেন পারে না? হ্যাঁ স্যার, আরেকবার বলবেন। নাইট্রোজেনটা কেন উদ্ভিদ কিংবা প্রাণী ফিক্সেশন করতে পারছে না? কারণ স্যার নাইট্রোজেন আমরা ডাইরেক্ট ফিক্সেশন করতে পারি না, কারণ নাইট্রোজেন যদি আমরা ডাইরেক্ট নিতে পারতাম তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো সেটা সায়ানাইড মানে একটা বিক্রিয়া হতো আমাদের শরীরে, যার ফলে যেটা আমাদের প্রাণঘাতী হয়। আর তারাই পারে যাদের মধ্যে লেগ হিমোগ্লোবিন থাকে, সে সমস্ত উদ্ভিদরা বা প্রাণীরাই পারে। শুধু লেগ হিমোগ্লোবিন থাকলেই নাইট্রোজেন ফিক্সেশন হয়ে যায়? স্যার এটা পড়েছিলাম তো মনে পড়ছে না। নাইট্রোজেনের স্ট্রাকচারে দুটো নাইট্রোজেন অ্যাটমের মাঝখানে যে বন্ড থাকে,
সে বন্ডের নাম কি? হুম। সেটা স্যার ওই সমযোজী বন্ধন থাকে। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে? যে সমস্ত মানে বন্ধনের ক্ষেত্রে মানে এলিমেন্ট তাদের বাইরের পক্ষে ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করে পরে এই বন্ধন সৃষ্টি করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। মানে শুধু কি ইলেকট্রন শেয়ার করে নাকি আর কিছু ব্যাপার থাকে? স্যার মানে সমযোজী বন্ধনের ক্ষেত্রে তো ইলেকট্রন শেয়ার হচ্ছে। নিবজিন সম্বন্ধে যা জানেন তা বলুন। নিবজিন। স্যার এটা মনে পড়ছে না আপনি। আচ্ছা, নাইট্রোজেনের এনজাইম নাইট্রোজেন ফিক্সেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? হ্যাঁ স্যার। তো ব্যাকটেরিয়া ছাড়া হ্যাঁ। কোথায় এটি পাওয়া যায়? নাইট্রোজেন এনজাইম ব্যাকটেরিয়া আছে স্যার। মনে পড়ছে না। দুটো সাইনোফাইসিন নাম বলো যেখানে নাইট্রোজেনের এনজাইম পাওয়া যায়। সায়ানোফাইসিন। সায়ানোফাইসিন স্যার নষ্ট ক্যানাবিনা এগুলো হবে। নষ্ট গ্যানাবিন। এই নষ্ট গ্যানাবিনের একটা স্পেশাল স্ট্রাকচার থাকে যার মধ্যে পাওয়া যায়, সেই স্ট্রাকচারের নামটা বলতে পারবে? স্যার মনে পড়ছে না। হেটারোসিস্ট নাম শোনা হয়েছে? হেটারোসিস্ট। হ্যাঁ স্যার হেটারোসিস্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, এজোলাকে আমরা বলি ফ্রি ফ্লোটিং অ্যাকোয়াটিক ফার্ম, তাই তো? তো নাইট্রোজেন ফিক্সেশনে এর ভূমিকা কি? নাইট্রোজেন ফিক্সেশন ভূমিকা স্যার এখন অ্যাজোলার মধ্যে অ্যাজোলা যে আছে সেহেতু মানে জলজ ফার্ম সেখানে মানে সেক্ষেত্রে নাইট্রোজেনকে ডাইরেক্ট মানে ফিক্স করতে পারে মানে অ্যাজোলা। এটা পড়েছি স্যার আমি অ্যানামিনের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ মেইনটেইন করে। অ্যানামিন। হ্যাঁ অ্যানামিনের সাথে সিম্বায়োটিক রিলেশন। আচ্ছা, অ্যানামিনের সাথে সিম্বায়োটিক। যাই হোক অর্পিতা, তোমার যেটা টিচিং এর ক্ষেত্রে অ্যাডভাইস বলতে গেলে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের লেখনার জন্য শুরুতে তোমার অনেকটাই ভুল হয়েছে, তো তোমাকে প্র্যাকটিস বাড়াতে হবে, আরো একটু কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, ঠিক আছে? যে টপিকটা পড়াচ্ছো বা টিচিং এর ক্ষেত্রে কনফিডেন্স এবং প্র্যাকটিস দুটোই লাগে, ঠিক আছে? তুমি এর আগে মনে হয় একবার দিয়েছিলে, তাই তো? এর আগে কি দিয়েছিলে? ডেমো দেইনি কিন্তু ভাইবা দিয়েছিলে। যাই হোক, তাহলে এটা যদি প্রথমবার, নেক্সট টাইম তাহলে চেষ্টা করো জিনিসগুলোকে করার জন্য আরো ভালো করে, ঠিক আছে? আর প্র্যাকটিস করো বাড়িতে। হ্যাঁ স্যার অবশ্যই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। চলো শান্তনু শুরু করো। শান্তনু গাঙ্গুলি। দেখা যাচ্ছে স্যার ব্যাক ক্যামেরা আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? শুরু করো হ্যাঁ বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, শুরু করো। ওকে, গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তারিখটা যদি আমরা উল্লেখ করে দিই। আচ্ছা, আমরা গত দিনের যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা আলোচনা করেছি যে জিন ক্লোনিং করার বিভিন্ন পর্যায়গুলি বা বিভিন্ন ধাপগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। সেটা হলো, আচ্ছা তোমরা কেউ বলতে পারবে যে একটা সময় ছিল আমরা তো প্রত্যেকে জানি যে কোষের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে একটা ডিএনএ থেকে অসংখ্য কপি তৈরি হয়। তো তোমরা কেউ বলতে পারবে যে গবেষণাগারে মানে ল্যাবরেটরিতে, যেটাকে আমরা বলে থাকি ইন ভিট্রো কন্ডিশনে, জিন অ্যামপ্লিফিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন করানো কি সম্ভবপর হয়েছিল? কেউ বলতে পারবে উত্তর? বা সঠিক উত্তর বলতে যে হ্যাঁ স্যার, অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা অসফল হয়েছিল। আচ্ছা, এর কারণটা কি তোমরা বলতে পারবে কেন অসফল হয়েছিল? আচ্ছা জানবো না, ঠিক আছে জেনে নাও। এর কারণটা হলো যে এনজাইমটা ডিএনএ রেপ্লিকেশনে অংশগ্রহণ করে থাকে তার নাম প্রত্যেকেই আমরা জানি ডিএনএ পলিমারেজ। এবং আমরা জানি যেহেতু এটা প্রোটিন দ্বারা নির্মিত, সঙ্গত কারণে এটা কিন্তু থার্মোল্যাবাইল, একটা নির্দিষ্ট তাপমাত্রার পর অধিক তাপমাত্রা এটা কিন্তু সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো ডিএনএ ইনভিট্রো কন্ডিশনে যখন আমরা ডিএনএ রেপ্লিকেশনের চেষ্টা করেছিলাম, তখন দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করার জন্য যে তাপমাত্রা প্রোভাইড করা হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই, প্রায় 92 থেকে 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে তাপমাত্রাটা কিন্তু সহ্য করতে পারতো না ডিএনএ পলিমারেজ, এবং এই কারণে বিনষ্ট হয়ে যায়। সেই কারণে একটা দীর্ঘ সময় কিন্তু গবেষণাগার বা ইনভিট্রো কন্ডিশন আমরা কিন্তু জিনকে অ্যামপ্লিফাই করতে পারিনি বা ডিএনএ রেপ্লিকেশন করানো যায়নি। তাহলে এখানে দরকার কি ছিল? এমন একটা উৎসেচক, জিন সেটকটা কিন্তু এই প্রচন্ড তাপমাত্রাটাকে সহ্য করতে পারে এবং রেপ্লিকেশন করতে সক্ষম হয়। এই জন্য একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, যেটা যুগান্তকারী আবিষ্কার, যেটা দুনিয়াটাকে পাল্টে দিয়েছিল, সেই পদ্ধতিটা নিয়ে আজকে আলোচনা শুরু করবো। তো আজকে আমাদের যেটা পাঠ্য বিষয় বা আলোচনার বিষয় সেটা হলো পিসিআর। আমি প্রথমে এই পিসিআর এর ফুল ফর্মটা তোমাদের বলে দিতে চাই। এর পুরো নাম হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা হলো পিসিআর এর ফুল ফর্ম। আচ্ছা, এই যে পিসিআর এর কথা বলছি, পিসিআর জিনিসটা কি? কিন্তু আমরা বলি যে পিসিআর এর সংজ্ঞা কি? না, পিসিআর হলো
এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা গবেষণাগারে আমরা যে কৌশলটা আমরা ফলো করে থাকি, যার দ্বারা কি হয় না, একটা ডিএনএ আমরা অসংখ্য কপি তৈরি করতে পারি। এটাই হলো পিসিআর। তোমার হাতে যদি একটা সীমিত পরিমাণে ডিএনএ থাকে, তুমি এই পদ্ধতির সাহায্যে সেই ডিএনএটার সংখ্যাকে অনেকাংশে বা অধিকাংশে বাড়িয়ে নিতে পারো। এটাই হলো পিসিআর। আচ্ছা, একটা প্রশ্ন এসে যায় যে এই পিসিআর আবিষ্কার করেন কে? এবং এগুলি যে আবিষ্কার, এই পদ্ধতিটা আবিষ্কার কে ছিলেন? তুমি কি বলতে পারো পিসিআর কে আবিষ্কার করেছিলেন এই পদ্ধতিটা? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর দিয়েছো। পিসিআর কিন্তু আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম ছিল ক্যারি মুলিস। ক্যারি মুলিস তিনি একটা উষ্ণপ্রসবন বা হট স্প্রিং থেকে তিনি একটা আর্কিব্যাকটেরিয়াকে শনাক্ত করেছিলেন। যে ব্যাকটেরিয়াটার নাম কারো জানাচ্ছে? কেউ বলতে পারবে সেই ব্যাকটেরিয়াটার নাম কি ছিল? হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো। সেই ব্যাকটেরিয়াটার নাম কিন্তু ছিল হার্মোফিলাস অ্যাকুয়াটিকাস। হার্মোফিলাস অ্যাকুয়াটিকাস। এবং এই ব্যাকটেরিয়া থেকে তিনি আইসোলেট করেছিলেন একটা থার্মোস্টেবল এনজাইম, যার নাম ছিল ট্যাক ডিএনএ পলিমারেজ। ট্যাক ডিএনএ পলিমারেজ। এবং এই উৎসেচকটিকে কাজে লাগিয়ে উনি প্রথমে পিসিআর পদ্ধতির সাহায্যে থার্মোসাইক্লিক যন্ত্রের মধ্যে আর্টিফিশিয়ালি ওই জিনকে অ্যাম্প্লিফাই করেছিলেন বা ডিএনএ কে রেপ্লিকেট করতে উনি সক্ষম হয়েছিলেন। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে এই পদ্ধতিটার উপাদান বা উপকরণ হিসেবে আমরা কোন কোন জিনিসগুলোকে নিতে পারবো। প্রথমেই আমাদের নাম্বার 1 একটা নমুনা ডিএনএ স্ট্র্যান্ড নিতে হবে। একটা দ্বিতন্ত্রী একটা ডিএনএ স্ট্র্যান্ড আমাদের নিতে হবে। দ্বিতীয় আমাদের নিতে হবে টিএনটিটিজ। তৃতীয় আমাদের নিতে হবে সেই গুরুত্বপূর্ণ এনজাইমটা, যার নাম ট্যাক পলিমারেজ। এছাড়া আমাদের নিতে হবে ডিএনএ প্রাইমার। এছাড়া আমাদের লাগবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর শেষ আমাদের লাগবে একটা বাফার দ্রবণ। একটা মজার প্রশ্ন আমি তোমাদের কাছে বলছি, আচ্ছা ইন ভিট্রো কন্ডিশনে তো ডিএনএ রেপ্লিকেশন হয়, আর আমরা দেখতে পাচ্ছি যে ইন ভিভো মানে দেহের মধ্যে বা কোষের মধ্যে সেখানেও ডিএনএ রেপ্লিকেশন হয়। দুটো রেপ্লিকেশনের মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছি আমরা এখানে? আপনি বলুন। হ্যাঁ, বেশ কিছু তফাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম যেটা বললো যে ওখানে যে উৎসেচকটা কাজ করে থাকে সেটা কিন্তু ডিএনএ পলিমারেজ, আর এখানে যে উৎসেচকটা কাজ করতে সেটা কিন্তু ট্যাক ডিএনএ পলিমারেজ। ওটা কিন্তু থার্মোল্যাবাইড এবং এই ডিএনএটা কিন্তু থার্মোস্টেবল। দ্বিতীয় আর কেউ কিছু বলো? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, ভেরি গুড, সঠিক উত্তর বলেছো। ডিএনএ প্রাইমার আমরা কিন্তু ইন ভিভো কন্ডিশনে দেখেছি কোষের মধ্যে, ওখানে কিন্তু আরএনএ প্রাইমার যেটা রেপ্লিকেশনের সূচনা করতে সাহায্য করে থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো সাধারণত আমরা যেটা ব্যবহার করছি সেটা কিন্তু ডিএনএ প্রাইমার। আর এছাড়াও এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং বাফার দ্রবণ এটাও কিন্তু আমাদের প্রয়োগ করতে হয়। কেন না এই ট্যাক ডিএনএ। হ্যালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রাইমার আর প্রোবের মধ্যে কি পার্থক্য? আচ্ছা স্যার, প্রাইমার হলো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এটা হতে পারে ডিএনএ অথবা হতে পারে আরএনএ। সাধারণত এটা কোনো রেপ্লিকেশনের সূচনা করতে সাহায্য করে থাকে। আর প্রোব হলো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বা আরএনএ মলিকিউল, যেটা সাধারণত কোনো রেডিও লেভেলড হয় বা ট্যাগড হয় কোনো রেডিও আইসোটোপ দিয়ে, যেটা কোনো স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টকে আইডেন্টিফিকেশনে হেল্প করে থাকে। মানে নির্দিষ্ট একটা কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট যার মধ্যে আমার টার্গেট জিন রয়েছে, সেই স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে থাকবে প্রোব। সিডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় না ডাবল স্ট্যান্ডার্ড হয়? না স্যার, কমপ্লিমেন্টারি ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, কিন্তু সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা আবার রেপ্লিকেট করে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারে। মানে এটা যেহেতু তৈরি হয় সিডিএনএটা এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের ফলে এটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ডই হয়, পরে ওটা রেপ্লিকেট করে আবার ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। আচ্ছা, পিসিআর কে আমরা কোথায় কোথায় ইউজ করি? হ্যাঁ, পিসিআর আসলে অনেক প্রয়োগের জায়গা। যেমন প্রথম বলি রোগ নির্ণয়ের ক্ষেত্রে, এই যে আমাদের কয়েক বছর আগে কোভিড-19 যেটা একদম প্যান্ডেমিক হয়ে গিয়েছিল, আর কি কোভিড-19 বা এই টাইপের যে সমস্ত ভাইরাল ইনফেকশন গুলো রয়েছে, এই সমস্ত ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, বিভিন্ন জেনেটিক ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে, এছাড়া ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু এই পিসিআর কে প্রয়োগ করতে পারি। এছাড়া ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে পিসিআর একটা খুব গুরুত্বপূর্ণ প্রসেস। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে জিন অ্যাম্প্লিফিকেশনে কাজে লাগে। এছাড়া আমরা যেটা করতে পারি যে মিউটেশন স্টাডি করার ক্ষেত্রে আমরা কিন্তু এই পিসিআর টেকনিকটাকে আমরা ইউজ করতে পারি। এছাড়া আমরা থাইরয়েডিক স্টাডির ক্ষেত্রে বা এভলিউশনারি বায়োলজি স্টাডির ক্ষেত্রে, জিন ক্লোনিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু পিসিআর এর বিবিধ প্রয়োগ রয়েছে। আর সর্বোপরি অনেক পুরনো ডিএনএ, ধরুন 1000 বছরের পুরনো কোনো ডিএনএ পাওয়া গেছে, সেই ডিএনএ সিকোয়েন্সিং বা ডিএনএ অ্যানালিসিসের ক্ষেত্রেও কিন্তু পিসিআর টেকনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, সহজে শনাক্ত করতে পেরেছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আর ট্যাগ পলিমারেজ, এই দুটোর ফাংশনালি কি ডিফারেন্স আমরা দেখতে পাই? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এমন একটা এনজাইম, ওটা ডিএনএ এর মধ্যে স্পেসিফিক কিছু জায়গায় কাজ করে, যে জায়গাগুলোকে ওরা আইডেন্টিফাই করে অ্যাজ এ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবার ওই স্পেসিফিক সাইটগুলোকে আমরা নাম দিয়েছি রেস্ট্রিকশন সাইট। ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আছে, যেটা আমরা মলিকুলার সিজার বা কেমিক্যাল স্ক্যালপেল বলি। আমরা জিন ক্লোনিং এর সময় একটা লার্জ সাইজের ডিএনএ কে অসংখ্য টুকরো বা ফ্র্যাগমেন্টে কনভার্ট করার জন্য আমরা কিন্তু এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ গুলো ইউজ করে থাকি। এরা ডিএনএ স্পেসিফিক জায়গাতে, যেগুলো রেস্ট্রিকশন সাইট বলা হয়, কাট করে এবং আনইকুয়াল লেন্থের অনেক ফ্র্যাগমেন্ট তৈরি করে। আর ট্যাগ ডিএনএ পলিমারাইজ, এটা কমপ্লিটলি একটা পলিমারাইজিং এনজাইম, অর্থাৎ যে তিনটে ধাপ আছে পিসিআর এর, যে ডিন্যাচুরেশন, অ্যানিলিন এবং এক্সটেনশন, এই এক্সটেনশন স্টেজেতে যেটাকে আমরা বলি সংশ্লেষণ, এই প্রাইমার থেকে নতুন ডিএনএ স্ট্র্যান্ড সংশ্লেষণের ক্ষেত্রে এই ট্যাগ ডিএনএ পলিমারেজটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তো তোমার ক্ষেত্রে কিছু যে অ্যাডভাইস বলতে পারো বা মডিফিকেশন বলতে পারো, সেটা ইন্ট্রোডাকশনটা তোমার
অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আগের দিনও তো তোমাকে বলেছি, আজকেও বলছি, ইন্ট্রোডাকশনটাকে আরো একটু প্রিসাইজ করো, কারণ এতটা টাইম হয়তো তুমি ওখানে পাবে না আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রসেসটা স্টেপটা বলতে পারলাম না, ওটাও ছিল। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, অ্যান্সার দেওয়ার সময় মনে হয় তোমার চোখটা বন্ধ থাকছে, তাই তো, বা মাথাটা নিচু আচ্ছা দিকে। আচ্ছা স্যার, এটা চেষ্টা করবে মানে চোখে চোখ রেখে কথা বলার জন্য, ঠিক আছে? মানে যে এক্সামিনার যিনি কোশ্চেন করবেন, আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা চেষ্টা করবে। আমি হয়তো তোমাকে ভিডিওতে দেখতে পাচ্ছি না মনে হয় না, জানি না, আর মনে হচ্ছে তোমার চোখটা বন্ধ থেকেই তুমি অ্যান্সারগুলো দিচ্ছ, তো এটা আমি বুঝতে পারছি না, মানে তুমি ভালো বলতে পারবে। তো সেই জায়গায় তুমি চেষ্টা করবে আই কন্ট্যাক্ট করে, এবং শুধুমাত্র যিনি কোশ্চেন করলেন তাকে উত্তর দেবে তা নয়, মেজরলি ওকেই ফোকাস করবে, কিন্তু সাইডে যারা থাকবেন তাদেরকেও তুমি করবে, ঠিক আছে? এমনি তোমার টিচিং খুব ভালো, বা তোমার কনফিডেন্সও ভালো, বডি ল্যাঙ্গুয়েজ ভালো, ঠিক আছে? বাকি যে জিনিসগুলো বললাম সেগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করো, ওকে? ও নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আর দুজনকে মাত্র সুযোগ দেবো আজকের জন্য। আমি লিখেছি, একজন হচ্ছে কি তোমার নিশিকান্ত, আর একজন মাজমিন। তো চলো তাহলে দুজনের মধ্যে কি আগে দিচ্ছ, তোমরা শুরু করো। নিশিকান্ত এবং মাজমিন, এই দুজনের হয়ে আমরা আজকে শেষ করবো। চলো নিশিকান্ত শুরু করো। তাড়াতাড়ি করো। হ্যালো হ্যাঁ, শুরু করো। স্যার, বোর্ড দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুরু করো। আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো কি ব্যাপার স্বামী, আজকে আনোয়ার আসেনি কেন? ও জ্বর হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, ডাক্তার দেখাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা এই যে বললো, স্বামী বললো জ্বর হয়েছে আনোয়ারের, তো সেক্ষেত্রে আমরা জানবো যে এই যে জ্বরটা কেন হচ্ছে, বা আমরা কেন রোগগ্রস্ত হচ্ছি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ মানে তোমার প্রোটোজোয়া, আগে আমরা আলোচনা করি, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, সমস্ত কিছু আমাদের খাবার থেকে শুরু করে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সমস্ত সময় ঢুকছে। কিন্তু আমরা সবাই অসুস্থ হই না, কেউ অসুস্থ হয়ে আবার কেউ আবার ঠিক হয়ে যায়। অনেকে ওষুধ খেয়ে ঠিক হয়, অনেকে অনেকক্ষণ ধরে আর কি অসুস্থ থাকে বা তারপরে ঠিক হয়। তো এই ব্যাপারগুলো তোমাদের মাথায় করে যে কি করে হচ্ছে স্যার তোমরা বলেছি। তো যাই হোক, আমি আজকে এই বিষয় নিয়ে আর কি আলোচনা করবো। যাই হোক, আমরা আজকে তারিখটা বলো। আজকে হচ্ছে তারিখ, হ্যাঁ ঠিক বলেছো, তারিখ হচ্ছে 8/10, ঠিক আছে। আচ্ছা, আজকে পাঠ আমরা কি হলো, ইমিউনিটি বা অনাক্রমণ। আচ্ছা, এই যে অনাক্রমণতা বিষয়টা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তোমরা জানো যে এই যে আমরা এত চারিদিকে দেখছি যে ভারতবর্ষে, আমাদের দেশে আর কি চারিপাশে যে বাইরে যখন শত্রুরা ভিতরে প্রবেশ করতে চায়, তখন আমাদের কি কেন্দ্রীয় বাহিনী, আমাদের ভারতীয় সেনাবাহিনীরা সেটাকে আটকে দেয়, তাই তো? তারপরে আমাদের কি হচ্ছে যে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, আমরা খুব সুন্দর দিব্যি সুন্দর চলাফেরা করছি, দিব্যি সুন্দর আমরা এখানে ওখানে যাচ্ছি। ঠিক তেমনি এই যে অনাক্রমণতা বিষয়টা, এই অনাক্রমণতা বিষয়টা ঠিক আমাদের ভারতীয় সেনাবাহিনীর মতো। আর যে রোগ জীবাণুগুলো প্রবেশ করে না, সেগুলো সেই বহিরাগত, মানে আমাদের দেশের শত্রুরা, ওই রকম। তো এই যে অনাক্রমণতা, এই অনাক্রমণতা সম্বন্ধে বা ইমিউনিটি সম্বন্ধে আজকে আমরা জানবো। এই যে আমি বললো যে আনোয়ার অসুস্থ, তার মানে কি হচ্ছে, তার শরীরের মধ্যে বিভিন্ন রকম জীবাণু প্রবেশ করেছে, যার ফলে সে কিন্তু তার যে শরীরের যে ক্যাপাসিটি সেটা আর ঠিক মতো হচ্ছে না। যাই হোক, এই যে আমরা অনাক্রমণতা আমরা দেখবো যে দুই ধরনের। একটা হচ্ছে জন্মগত, আর একটা হচ্ছে অর্জিত। এবার তোমরা বলবে যে জন্মগত অনাক্রমণতা আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার, একটা হচ্ছে জন্মগত আর স্বাভাবিক, একটা অর্জিত। এবার তোমরা বলবে জন্মগত মানে, হ্যাঁ ঠিক শুনেছো, জন্মগত মানে হচ্ছে জন্ম থেকেই আগে আমরা আমাদের অনেক কিছু অনাক্রমতা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা নিয়ে আসি। তো এই জন্মগতের মধ্যে যেমন দ্বিস্তরীয় মানে দুটো পদ্ধতির মাধ্যমে হয়। কিভাবে? যেমন একটা তাহলে জন্মগত আমরা যদি ভাগ করি, একটা প্রথম স্তরীয় আর হচ্ছে দ্বিতীয় স্তরীয়। আচ্ছা, কেউ কি জানো এই বিষয়টা, প্রথম স্তরীয় দ্বিস্তরীয়? আচ্ছা, আমি বলে দিই। প্রথম স্তরীয় হচ্ছে যে আমাদের জন্মগত হবে আমাদের স্কিন, আমাদের নাকের যে শ্লেষ্মা ঝিল্লি, ঠিক আছে, এই সবগুলো যেগুলো আমাদের বাইরে জীবাণুগুলোকে আটকে দেয়, ওরা ঢুকতে পায় না, এইগুলো হচ্ছে প্রথম স্তর। আর দ্বিতীয় হচ্ছে যে যেগুলো তোমার এগুলো ভেদ করে আমাদের খাবারের মাধ্যমে, হ্যাঁ, আমাদের প্রশ্বাসের মাধ্যমে কোনো কারণবশত ঢুকে গেল, তাহলে সেগুলো কি হচ্ছে, তাহলে সেগুলোকে আত্মরক্ষা করতে হবে। তার জন্য কি হচ্ছে, এদের দ্বিস্তরীয় অনাক্রমতা বলবো আমরা। এবার এটা আমরা দেখবো, এই জন্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই না? আর অর্জিত হচ্ছে যে আমরা যদি এইগুলো যদি ফেলিওর হয় কোনো কারণবশত, তাহলে দিয়ে যে কৃত্রিম ভাবে আমরা বাইরে থেকে যেমন টিকা, ভ্যাকসিন এগুলো নিই, ঠিক আছে, ভ্যাকসিন নিই, তো এরকম অর্জিত ভাবে আমরা যদি দেখি, তাহলে আমরা কিন্তু একটা হচ্ছে
সক্রিয় সক্রিয় অনাক্রমতা, দীর্ঘস্থায়ী এটা, হ্যাঁ এটা হচ্ছে দীর্ঘস্থায়ী। এরা এরা কি করে, কেমন ধরো কারো ধরো পথ রয়েছে, তোমরা শুনেছো তোমাদের গ্রামের, আচ্ছা সোমা বলো তোমার বাড়ি কারো পথ রয়েছে কি? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তোমরা শুনেছো যে কারো একবার পথ হলে তার দ্বিতীয়বার হয় না। তাহলে এই যে সক্রিয় দীর্ঘস্থায়ী যে অনাক্রমতা হয়, এটা কিন্তু যখন পথের জীবাণু ভিতরে প্রবেশ করে তারপর সেখানে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সেটা দীর্ঘস্থায়ী, বুঝতে পারলে? আবার একটা হচ্ছে স্বল্পস্থায়ী। স্বল্পস্থায়ী মানে স্বল্পস্থায়ী বলছে যেমন এই যে আনোয়ারের জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমাদের সবারই হয়। তাহলে এইগুলো হচ্ছে স্বল্পস্থায়ী অনাক্রমণ, যখন একটু করলো তারপরে আবার আস্তে আস্তে অটোমেটিক ভাবে ঠিক হয়ে গেল, এটা হচ্ছে স্বল্পস্থায়ী। আরো আমরা দেখবো যে আমাদের যে অর্জিত অনাক্রমতা আছে, এই অর্জিত অনাক্রমতার মধ্যে আমরা দেখবো যে কিছু কিছু আমরা বাইরে থেকে ভ্যাকসিন, যেমন কলেরা, টাইফয়েড, যক্ষা, তাই না, এগুলোকে প্রতিরোধ করার জন্য। আবার আমরা দেখি যে কাউকে সাপে কামড়ালো, ঠিক আছে, তাহলে আমরা বাইরে থেকে অ্যান্টিভেনাম দিলাম, তাই তো? এই সবগুলো সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই যে অনাক্রমতা, এই ব্যাপারটা দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরা আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে, যে সুরক্ষা প্রদান করে। একেবারে জন্ম থেকেও আমরা পাই, আবার দেখা যাচ্ছে কোনো কারণবশত আমাদের বাইরে থেকে নিতে, হেপাটাইটিস বি তোমরা লিখেছো, হেপাটাইটিস বি, ঠিক আছে, যাতে বিনা হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইমিউনাইজেশন আর ভ্যাকসিনাইজেশনের মধ্যে পার্থক্য কি? ইমিউনাইজেশন হচ্ছে যে যখন যখন কোনো একটা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে আমরা স্থায়ী ভাবে দিয়ে থাকি, আগাম দিয়ে থাকি, যার ফলে সেটাকে ভ্যাকসিনেশন মানে টিকা। আর ইমিউনাইজেশন হচ্ছে যে অটোমেটিক যখন কোনো একটা ভাইরাস বা জীবাণু আক্রমণ করে, তার পরিপ্রেক্ষিতে যে ইমিউনিটি পাওয়ার তৈরি হয় শরীরের মধ্যে, ইমিউনিটি তৈরি হয়, সেটা। SARS-CoV-2 এর জেনেটিক যে টাইপস, জেনেটিক ম্যাটেরিয়াল টাইপসটা কি? SARS-CoV-2 আর বলুন। SARS-CoV-2 মানে কোভিড-19 যে ভাইরাস, তার জেনেটিক ম্যাটেরিয়াল টাইপস কি? স্যার আরএনএ ভাইরাস। সিঙ্গেল স্ট্র্যান্ড ও ডাবল স্ট্র্যান্ড? ওটা সিঙ্গেল স্ট্র্যান্ড স্যার। আচ্ছা, ভাইরাসকে কি আমরা কালচার করতে পারি? হ্যাঁ, কালচার করা যায় স্যার। তার জন্য কি মিডিয়া আমরা ইউজ করি? স্যার এই মুহূর্তে আমার জানা নেই, জেনে নেবো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আমি জিজ্ঞাসা করছি না, এবারে তোমার কিছু মডিফিকেশন বলছি। দেখো, প্রথম হচ্ছে কি, তোমার ইন্ট্রোডাকশনটাও একটু একটু মানে ভাস্ট হয়ে যাচ্ছে বা একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? চেষ্টা করবে ওটাকে মানে নির্দিষ্ট টাইমের মধ্যে বা নির্দিষ্ট হচ্ছে কয়েকটা শব্দের মধ্যে রাখার জন্য, নাহলে তোমার ধরো টপিক শুরু করতে করতে একটু টাইমটা একটু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাতে চেষ্টা করবে যে আরো গুছিয়ে বা এটা লিখে নেবে, খাতা লিখে নাও, ঠিক আছে? সমস্যাটা হচ্ছে কি, হয়তো তুমি ওখানে ভেবেই বলছো, তো সেটাকে না তুমি চক আউট করে নাও যে এই জিনিসগুলোই আমি শুধু বলবো, তাতে সুবিধা হবে। আর বাকি তোমার যে জিনিসটা তুমি বলছিলে পরবর্তীকালে যে টপিকগুলো ডিসকাস করছিলে, ওগুলো মোটামুটি ঠিকই ছিল এবং কনফিডেন্স ছিল বা বডি ল্যাঙ্গুয়েজও ঠিক ছিল। বাকি শুধুমাত্র এই ইন্ট্রোডাকশন পার্টটাকে একটু আরো ছোট করে করার চেষ্টা করো, ঠিক আছে? তাতে কি হবে, তুমি তোমার মেন টপিকে ফোকাস বেশি করতে পারবে আর কি, ঠিক আছে? এই জায়গাটা শুধু আমার মনে হয়েছে, তোমাকে বললাম, এটা একটু তুমি রেক্টিফাই করবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এবারে মাজমিন, তুমি কি রেডি আছো? তোমাকে দিয়ে শেষ হবে। হ্যাঁ স্যার। চলো শুরু করো। স্যার দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুরু করো। আচ্ছা স্যার, আমি শুরু করছি। আচ্ছা সবাই তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা কত তারিখ তুমি জানো? 8 তারিখ। আচ্ছা বেশ। অল্প তোমাদের মনে আছে আমরা এর আগের দিন কি করেছিলাম? হ্যাঁ আমরা হরমোন সম্বন্ধে পড়েছিলাম। হরমোন সম্বন্ধে যখন আমরা পড়েছিলাম তখন কয়েকটা প্রাণী হরমোনের কয়েকটা বৈশিষ্ট্য বলেছিলাম, মনে আছে? আচ্ছা দিশা বলো তো, যখন কোষে কোষের মধ্যে সমন্বয় সাধন করছে হরমোন, তখন তাই জন্য আমরা হরমোনটাকে কি বলছি? হ্যাঁ ভেরি গুড, রাসায়নিক দুধ বলছি। আচ্ছা আরেকটা কথা মনে আছে বলো তো, যে হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? হ্যাঁ ভেরি গুড, অন্তঃকোষ গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অন্তঃকোষ গ্রন্থি থেকে যখন হরমোন ক্ষরিত হয়, এই যে হরমোন ক্ষরিত হচ্ছে বা উৎপাদিত হচ্ছে, এটা কি হয় বলতো? এটা অনেকটা রক্তে হরমোনের উপস্থিতির উপর নির্ভর করে, কখনো কম থাকতে পারে, কখনো বেশি থাকতে পারে, তার উপস্থিতির উপর নির্ভর করে ক্ষরিত হয়, উৎপাদিত হয়। তো এটা কিভাবে হয়? এটা নিয়ন্ত্রণ হয়। এটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? ফিডব্যাক নিয়ন্ত্রণ ভাবে হচ্ছে, ঠিক আছে? আমরা এই হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ করবো, ঠিক আছে? এটা হচ্ছে হরমোনের
ফিডব্যাক মোড। আচ্ছা, তোমাদের পরিবারে দেখবে একজন বড় থাকে, কিন্তু কে প্রধান থাকে, যার কথা তোমরা সকলেই শুনো। সে যেমন থাকে, হ্যাঁ, দাদু। যে দাদু আছে, দাদু কি করে দেখবে, বাবার সমস্ত কাজগুলোকে কি করে, নিয়ন্ত্রণ করে। সেরকম দেখবে যে তোমার বাবা কি করে, বাবা করে তোমার ভাই বোনদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। সেভাবেই দেখবে যে মানব দেহে মস্তিষ্কে, অগ্র মস্তিষ্কে অবস্থিত একটি গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি, যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। বললাম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আছে, সে কি করে, অন্য একটা গ্রন্থি যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থি, অগ্র পিটুইটারি গ্রন্থিকে কি করে, নিয়ন্ত্রণ করে, তার ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আবার এই অগ্রপিটুইটারি গ্রন্থি কি করে, এই অগ্রপিটুইটারি গ্রন্থি আরো বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থি, যেমন তোমাদের এর আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম, হ্যাঁ, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। আমরা আজকে একটাই পড়বো, যেমন হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এটি কি করে, এদের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার জানবো থাইরয়েড গ্রন্থি থেকে কি করতে হয়, কোন কোন হরমোন করতে হয়। থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন করতে হয় যেগুলো, তাদেরকে বলা হয় থাইরক্সিন। কি বলা হয়, থাইরক্সিন। থাইরক্সিনের মধ্যে আমরা দুটো নাম করবো, একটা করবো T3 আর একটা করবো T4। ঠিক আছে, এবার তোমাদের একটু আগে তোমাদের সঙ্গে বললাম আমি যে রক্তে কোনো হরমোনের উপস্থিতির উপর তার নিয়ন্ত্রণ পদ্ধতি নির্ভর করে। এখানে যখন দেখবো যে আমরা রক্তে T3 আর T4 এর পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে, তখন কি হয়, যে হ্রাস পেয়ে যাওয়া হয়ে যায়, তখন এখান থেকে একটা ফিডব্যাক চাই। কার কাছে যায়, হাইপোথ্যালামাসের কাছে যায়। হাইপোথ্যালামাসের কাছে যখন ফিডব্যাক যায়, সেখান থেকে একটা পজিটিভ, মানে ধনাত্মক, এখানে একটা ধনাত্মক ফিডব্যাক যায়। কখন যাচ্ছে, এটা যখন T3 আর T4 টা যখন হ্রাস পাচ্ছে, যখন হ্রাস পেল, তখন কি হচ্ছে, হাইপোথ্যালামাসের কাছে ধনাত্মক বা যাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক যাচ্ছে। ফিডব্যাক যখন যায়, তখন হাইপোথ্যালামাস কি করে, তার থেকে একটা রাসায়নিক দূত হিসাবে, মানে হরমোন হিসাবে একটা হরমোনকে রিলিজ করে, যেটার নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজের হরমোন। এই হরমোনটা আবার অগ্রপিটুইটারি দিকে উদ্দীপ্ত করে। যখন উদ্দীপ্ত করে, তখন অগ্রপিটুইটারি আবার একটা হরমোন নিঃসৃত করে। সেই হরমোনটার নাম কি, সেই হরমোনটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা যখন আবার থাইরয়েড গ্রন্থির কাছে যায়, সে তখন আবার থাইরয়েড গ্রন্থি উদ্দীপ্ত করে, তখন থাইরয়েড গ্রন্থি আবার কি ক্ষরণ করে, তখন থাইরক্সিন ক্ষরণ করে। থাইরক্সিন ক্ষরণ মানে হচ্ছে T3 আর T4, এভাবে আবার থাইরক্সিন হরমোনের পরিমাণটা বেড়ে যায়। এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে চলে, এটাকে আমরা বলবো ধনাত্মক ফিডব্যাক। এরকমই আমরা যদি করি, এটাই যদি আমরা আবার উল্টো ভাবে করি, যখন আবার রক্তে থাইরয়েডের পরিমাণ, মানে থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, আজকে তোমার প্রথম টিচিং ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আজকে প্রথম ছিল। এটা কতবার প্র্যাকটিস করেছো বাড়িতে? 2-3 বার তো করেছি স্যার। না, প্র্যাকটিসের একটু অভাব হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিসটা আরো একটু বাড়াতে হবে। বিশেষ করে তোমার লেখার দেখতে পাচ্ছ, অক্ষরগুলো হচ্ছে কি, বা লেটারগুলো ভুল হয়ে যাচ্ছে, বা হাইপোথ্যালামাস তোমার বিষয়ের উপর চেপে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো একটু গোটা গোটা করে হবে। আর তারিখ, শ্রেণী, বিষয়